গুড ইভিনিং, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা গ্রুপ 18 পড়াচ্ছিলাম, তো গ্রুপ 18-এর একটু পোর্শন বাকি আছে। গ্রুপ 18 এমনিতেই ছোট পোর্শন, তা সত্ত্বেও কয়েকটা রিয়াকশন আছে, কয়েকটা ইম্পর্টেন্ট পার্ট আছে। আমি আগের দিনকার কিছুটা বলেছিলাম, তো আজকে আমরা রেস্ট পার্টটা বলছি, আর তারপরে হ্যালো অ্যালকেন্স হ্যালো অ্যালিনস নিয়ে ডিসকাস করছি, ওর কোশ্চেন অ্যান্সার ডিসকাস করছি, যেমনটা আমাদের কথা ছিল আগের দিনকার। আমরা ঠিক করেছিলাম আমরা রিভিশন করব, কারণ আমাদের টোটাল সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। তো গ্রুপ 18 এলিমেন্টসদের আমি বলেছিলাম আগে, গ্রুপ 18 এলিমেন্টস সম্পর্কে বলেছিলাম যে 1962-তে কিন্তু বার্টলেট তিনি কিন্তু ফার্স্ট XCPTF6 বলে একটা কম্পাউন্ড প্রিপেয়ার করেছিলেন, এবং মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে যে ক্রিপ্টনের একটা কম্পাউন্ড বাদ দিলে আর রেডনের একটা কম্পাউন্ড বাদ দিলে মোস্ট অফ দ্য কম্পাউন্ডস অফ ইনার্ট গ্যাস এলিমেন্টস আর জেনন। তো জেননেরই বেশিরভাগ কম্পাউন্ড, ন্যাচারালি জেননের কম্পাউন্ডের প্রিপারেশন, তাদের স্ট্রাকচার এবং তাদের প্রপার্টি নিয়ে আমরা আজকে ডিসকাস করব, আর কিছু ইউজ পড়বো গ্রুপ 18 এলিমেন্টসের, তাহলেই হয়ে যাবে। কারণ অন্য আদার এলিমেন্টসগুলো কিন্তু সেই অর্থে সেরকম ধরনের কোনো কম্পাউন্ড তৈরি করে না, বা সেখান থেকে কম্পাউন্ড তৈরি করা যায় না টিল ডেট, এখনো পর্যন্ত। আগামী দিনে কি হবে সেটা পরের কথা, কিন্তু এখনো পর্যন্ত তৈরি করা যায় না সেরকম একটা। তো আমরা সেই জন্যে পার্টিকুলারলি জেননের যে কম্পাউন্ডস, যে কম্পাউন্ডসগুলো জেননের ওয়েল নোন কম্পাউন্ডস, যে ছটা কম্পাউন্ড যে আছে, সেই ছটা কম্পাউন্ডের সম্পর্কে প্রিপারেশন নিয়ে আমি আজকে কথা বলবো। ইভেন স্ট্রাকচার এবং তাদের প্রপার্টি নিয়েও কিছুটা কিছুটা করে বলবো, যতটা লিটারেচারে রয়েছে ততটা। জেননের ফ্লুরাইড পাওয়া যায় তিনটে, একটা হচ্ছে XCF2 জেনন ডাইফ্লুরাইড, একটা হচ্ছে XCF4 জেনন টেট্রাফ্লুরাইড, আর জেনন হেক্সাফ্লুরাইড। এই তিনটে কিন্তু জেননের ফ্লুরাইড পাওয়া যায়। অক্সাইড পাওয়া যায় দুটো, XCO3 এবং XCO4, এই দুটো হচ্ছে অক্সাইড, জেনন ট্রাই অক্সাইড, জেনন টেট্রা অক্সাইড। আর অক্সিফ্লুরাইড বেশ কয়েকটা পাওয়া গেলেও মোস্ট সব থেকে কমন অক্সিফ্লুরাইড হচ্ছে XCOF4। কিন্তু আমি বলবো না যে একমাত্র এই অক্সিফ্লুরাইডটা পাওয়া যাবে। আজকে আমি আরো একটা দুটো অক্সিফ্লুরাইডের কথা বলবো। XO2F2 যেরকম একটা ওয়েল নোন অক্সিফ্লুরাইড, অবশ্যই ওয়েল নোন অক্সিফ্লুরাইড। তো সেরকম ধরনের অক্সিফ্লুরাইড কিছু কিছু রয়েছে, তবে XCO4 কিন্তু সব থেকে আর কি বেশি ওয়েল নোন আর কি বলা চলে, যে সেটাই সব থেকে বেশি পাওয়া যায়, বা পরীক্ষায় কোশ্চেন কিন্তু ওটা দিয়েই আসে। তো আমরা জেননের কম্পাউন্ডগুলোর কথা উল্লেখ করলাম যে এই কম্পাউন্ড কিন্তু জেনন জেনারেলি করে। তো জেননের যে কম্পাউন্ডগুলো যেগুলো তুই দেখতে পেলি, তার মধ্যে ফার্স্ট অফ অল আমরা ফ্লুরো কম্পাউন্ড নিয়ে ডিসকাস করছি। ফ্লুরো কম্পাউন্ডসগুলো যেগুলো, তো ফ্লুরো কম্পাউন্ডস আমি আগেই বললাম যে ফ্লুরো কম্পাউন্ডস হচ্ছে তিনটে ফ্লুরো কম্পাউন্ডস জেনারেলে রয়েছে, XCF2, XCF4 এবং XCF6। তো কিভাবে তৈরি করব, মেথডস অফ প্রিপারেশন, কিভাবে এদেরকে তৈরি করব। তো প্রিপেয়ার করার জন্য জেনন আর ফ্লুরিনই তোকে নিতে হবে, এছাড়া অন্য কিছু তুই নিতে পারবি না। ইউ হ্যাভ টু টেক জেনন অ্যান্ড ফ্লুরিন, কিন্তু একটা পার্টিকুলার রেশিওতে নিতে হবে, M:N। আমরা M:N এর ভ্যালুটা বোঝার চেষ্টা করব, যে XCF2 সময় কি হতে হবে, XCF4 বা XCF6, এগুলোর ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে M:N এই রেশিওটা কি হবে। কিন্তু এলিমেন্টাল কম্বিনেশনেই কিন্তু এই কম্পাউন্ডগুলো তৈরি হবে। তো সেটা নিয়ে আমরা বলছি, যেরকম ধর XCF2 যদি আমরা কম্পাউন্ডের কথা বলি, তাহলে XCF2 কম্পাউন্ডটাতে কিন্তু জেনন আর ফ্লুরিন কিন্তু 2:1 রেশিওতে নিতে হবে। নিকেল ক্যাটালিস্ট ইউজ করতে হয়, নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে 673 কেলভিন, এবং 1 বার মোটামুটি কি বলতো 1 অ্যাটমসফিয়ারেরই মতো, সামান্য একটু ডিফারেন্স, 1 বার একটু হয়তো বেশি, কিন্তু 1 বার এখন আর কি স্ট্যান্ডার্ড কন্ডিশন সারা ওয়ার্ল্ড ওয়াইড বারেই হিসাব করা হয়, সেই জন্য আমরা বারবার লিখছি বার। তো XCF2 তৈরি হয়ে যাবে। পাশে দেখতে পাচ্ছি স্ট্রাকচারটা লিনিয়ার স্ট্রাকচার নিয়ে আমি পরে বলছি। তিনটে লোন পেয়ার আছে, দুটো বন্ড পেয়ার আছে, এ নিয়ে আমি একটু বাদে বলছি। আপাতত প্রিপারেশনের কথা একটু বলে নিই। আচ্ছা, XCF4
এটাতে কিন্তু রেশিওটা কিন্তু M:N রেশিওটা কিন্তু 1:5। এই জায়গাগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, যে জায়গাটা আমি ইন্ডিকেট করছি সেই জায়গাটাই ইম্পর্টেন্ট, সেই জায়গাটা। এখানেও নিকেল ক্যাটালিস্ট 873 কেলভিন এখানে টেম্পারেচার এবং 7 বার এবং XeF4 এই কম্পাউন্ডটা তৈরি হচ্ছে। তো দুটো জায়গা কিন্তু কন্ডিশন, রিয়াকশন কন্ডিশন এবং কি রেশিওতে আমি জেনন আর ফ্লুরিনটা নিচ্ছি সেটা, সেই ব্যাপারগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দেখা দিচ্ছে এখানে। আর নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে জেনন হেক্সাফ্লুরাইড। কিন্তু হেক্সাফ্লুরাইড তৈরি করার জন্য আমি তোকে দুটো মেথডের কথা বলবো। আজকাল এই মেথডটাও অনেক জায়গায় পরীক্ষার সময় কোশ্চেন দিচ্ছে যে টেট্রাফ্লুরাইডের সাথে ডাইঅক্সিজেন ডাইফ্লুরাইড রিয়াকশন করলে কি হবে। তো এটা অনেক জায়গায় উল্টো পাল্টা লেখা আছে। আমি তোকে প্রথমে বলে নিই যে 1:20 রেশিওতে এই ফ্লুরিনের সাথে রিয়াকশন করাতে হবে। কিন্তু এখানে টেম্পারেচারটা একটু কমের দিকেই লাগছে, 573 কেলভিন নিকেল ক্যাটালিস্ট, কিন্তু 60 থেকে 70 বার। এটা কিন্তু দেখার বিষয়, কারণ ডাইফ্লুরাইডের সময় 1 বার, টেট্রাফ্লুরাইডের সময় প্রায় 7 বার, কিন্তু তার 10 টাইমস 60 থেকে 70 বার XeF6 জেনন হেক্সাফ্লুরাইড কম্পাউন্ডের সময়। দিস ইজ ইম্পর্টেন্ট, এটা মনে রাখার মতো বিষয়। আর জেনন টেট্রাফ্লুরাইড থেকেও কিন্তু হেক্সাফ্লুরাইড বানাতে পারো ডাইঅক্সিজেন ডাইফ্লুরাইড দিয়ে 143 কেলভিনে রিয়াকশন করলে, কিন্তু এই রিয়াকশনটা অনেক বেটার। এটা কিন্তু সিনথেটিক্যালি একটা ইম্পর্টেন্ট রিয়াকশন, কারণ আজকাল এই রিয়াকশনটা করা হচ্ছে জেনন হেক্সাফ্লুরাইড বানানোর জন্য। নর্মালি এলিমেন্টাল কম্বিনেশনই এগুলো হয়, কিন্তু আমরা এটাতে ভালো প্রোডাক্টটা পাচ্ছি, আমার ইল্ড বেটার হচ্ছে, টেম্পারেচারও কম লাগছে, ক্যাটালিস্টও লাগছে না। দেখতেই পাচ্ছিস যে এই মেথডটা কিন্তু অনেক বেটার জেনন হেক্সাফ্লুরাইড তৈরি করার জন্যে। দুটো মেথড আমি বললাম। নেক্সট আমি তোকে যেটা বলবো সেটা হচ্ছে যে স্ট্রাকচারাল অ্যাসপেক্ট। স্ট্রাকচারাল অ্যাসপেক্ট কি না, এগুলো খুবই পরীক্ষায় পড়ে যে স্ট্রাকচার কিরকম ইত্যাদি ইত্যাদি। তো জেনন ডাইফ্লুরাইডের স্ট্রাকচারেতে তুই যদি এর হাইব্রিডাইজেশন করিস, তাহলে তুই দেখতে পাচ্ছিস যে এই জায়গাতে আরো একটা ইলেকট্রন ছিল যেটা কিনা জাম্প করে এখানে এসছে। তো বাকি ইলেকট্রনগুলো তো পেয়ার্ড হয়ে রয়েছে। তো এখান থেকে হাইব্রিডাইজেশন যদি করিস, sp3d হাইব্রিডাইজেশন আসছে। সেখানে ইলেকট্রন পেয়ার কতগুলো না 5টা, তার মধ্যে কি 3টে লোন পেয়ার। এই যে এইগুলো হচ্ছে, এই 3টে হচ্ছে লোন পেয়ার, যেখানে তুই দেখতে পাচ্ছিস এই জায়গা এটা একটা, এটা একটা, এটা একটা, এগুলো হচ্ছে কি লোন পেয়ার, লোন পেয়ার, লোন পেয়ার। কিন্তু আর বাকি যে দুটো বন্ড পেয়ার, মানে এই জায়গাগুলোতে ফ্লুরিন রয়েছে, এটাতে ফ্লুরিন রয়েছে, এগুলো হচ্ছে বন্ড পেয়ার। তার মানে দুটো বন্ড পেয়ার। তো দুটো বন্ড পেয়ার ম্যাক্সিমাম কত অ্যাঙ্গেলে থাকতে পারে? এটা কিন্তু ম্যাক্সিমাম 90 ডিগ্রি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে পারে, উপর থেকে নিচ পর্যন্ত 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে পারে। এবং এর স্ট্রাকচারটা কিন্তু লিনিয়ার। তো sp3d হাইব্রিডাইজেশন এটা মনে রাখবি, স্ট্রাকচারটা লিনিয়ার মনে রাখবি, বন্ড পেয়ার লোন পেয়ার কতগুলো করে আছে এটা মনে রাখবি। এই স্ট্রাকচারটা এটা আমি তোকে XeF2 এর জন্য বললাম। XeF2 এর পরে আমরা চলে আসছি XeF4। XeF4 এ এখান থেকে যে ইলেকট্রনটাকে আনপেয়ার করা হয়েছে সেটা তো করতেই হবে, আবার আরো একটা পি অরবিটাল থেকে ইলেকট্রন আনপেয়ার করবি। তাহলে এখান থেকে যদি তুই এই পর্যন্ত যাস, তাহলে দেখ sp3d2 হাইব্রিডাইজেশন, sp3d2 হাইব্রিডাইজেশন এখানে দেখাচ্ছে পরিষ্কারভাবে। বন্ড পেয়ার কতগুলো না 6টা যদি তোর টোটাল মানে এর ইলেকট্রন পেয়ার হয়, তার মধ্যে 4টে আছে বন্ড পেয়ার। মানে এই যে গ্রিন কালারে যেগুলো, এগুলো হচ্ছে ফ্লুরিন, এগুলো ফ্লুরিন আছে, এগুলো সবই কিন্তু কি বন্ড পেয়ার, বা এগুলো বন্ড পেয়ার। আর অ্যাক্সিয়াল পজিশনগুলো যেগুলো, এগুলো এখানে কিন্তু লোন পেয়ার, লোন পেয়ার আছে উপরে নিচে লোন পেয়ার আছে পারপেন্ডিকুলারলি, এবং ম্যাক্সিমাম দূরে থাকতে পারে। এর স্ট্রাকচারটা লোন পেয়ার দুটো আছে, এবং স্ট্রাকচারটা স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার এখানে দেখাচ্ছে। দেখ এই পার্টটা কিন্তু একটা প্লেনের মতো, এখানে স্কোয়ার, আর উপরে নিচে তো লোন পেয়ার আছে, তাই লোন পেয়ারের জন্য তো কোনো স্ট্রাকচার হবে না, লোন পেয়ারের জন্য আলাদা করে। তো ইলেকট্রন ক্লাউড বন্ড পেয়ারগুলো দিয়েই স্ট্রাকচারটা হয়।
তো এখানে দেখা যাচ্ছে যে স্ট্রাকচারটা, জিওমেট্রির কথা আমরা বলছি না, আমরা স্ট্রাকচারের কথা বলছি। জিওমেট্রি হলে তো আমরা অক্টাহেড্রাল বলতাম, কিন্তু স্ট্রাকচার এটা। তো XCF4 এটা বন্ড পেয়ার 4টে এবং লোন পেয়ার 2টো এরকম। নেক্সট আমরা XCF6 এ যাব। XCF6 এ এখান থেকে এটা তো আনপেয়ার করা হয়েছে, এটাও আনপেয়ার করা হয়েছে এবং এটাও কিন্তু আমরা আনপেয়ার করে দেবো। তাই টোটাল আর কি এখান থেকে এই পর্যন্ত যদি তুই যাস তাহলে কিন্তু sp3d3 হচ্ছে হাইব্রিডাইজেশন। তো sp3d3 তাহলে 7টা ইলেকট্রন পেয়ার থাকবে, তার মধ্যে 6টাই বন্ড পেয়ার। এখানে দেখতে পাচ্ছিস যে একটা ফ্লুরিন, 2টো ফ্লুরিন, 3টে ফ্লুরিন, 4টে ফ্লুরিন, 5টা ফ্লুরিন, আর এই পিছনের দিকে একটা দেখা যাচ্ছে একটা ফ্লুরিন। আর এই লোন পেয়ারটা এরকম ভাবে, এইটা হচ্ছে লোন পেয়ার। তো এর কিন্তু ডিস্টর্টেড একটাই লোন পেয়ার আছে। তো অক্টাহেড্রালের একটা পজিশনে যদি লোন পেয়ার থাকে তাহলে এটা ডিস্টরশন হয়, তার তো আর রেগুলার অক্টাহেড্রাল হবে না, তার একটা ডিস্টরশন থাকবে এবং ডিস্টরশন তার সেটা আমরা বলছি ডিস্টর্টেড অক্টাহেড্রাল তার স্ট্রাকচার। তো খুব সিম্পল ব্যাপার, আমরা জেননের যে ফ্লুরাইড গুলো যেগুলো, সেই ফ্লুরাইডের হাইব্রিডাইজেশন বন্ড যতটা পড়তে হবে, যতটা তোর দরকার আমি ততটাই আমি বলছি, আমি অতিরিক্ত কিছু বলছি না, অতিরিক্ত দরকারও নেই, আমি বলবো না। এবারে দেখ যে এই যে জেনন ডাইফ্লুরাইড বা টেট্রাফ্লুরাইড বা এই কম্পাউন্ডগুলো কিন্তু সবাই মোটামুটি হোয়াইট ক্রিস্টালাইন সলিড, ক্রিস্টাল টাইপের, এদের অ্যামারফাস নয়, ক্রিস্টালাইন সলিড। এবং এরা সবাই সাবলাইম করে মানে কি, এদেরকে হিট করলে এরা একেবারে সলিড থেকে একেবারে গ্যাস হয়ে যায়। হ্যাঁ, আবার গ্যাসকে থেকে সলিড ডাইরেক্টলি ডিপোজিশন করতে পারিস। তো জেনন ফ্লুরাইড গুলো জেনারেলি এরকম নেচার হয়। এছাড়া যেহেতু আর কি এরা অত বেশি স্টেবল নয়, এদের কম্পাউন্ডে ইউজফুলনেস অত বেশি নেই, তাই আদার ব্যাপারগুলো নিয়ে খুব একটা আমি তোকে বলছি না, কয়েকটা আমি তোকে বলবো। এরা কিন্তু স্ট্রং অক্সিডাইজিং অ্যান্ড ফ্লুরিন আছে, তার মানে এই কম্পাউন্ডগুলো কিন্তু ভীষণ ভালো একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হবে। জেনন ডাইফ্লুরাইড বা টেট্রাফ্লুরাইড বা হেক্সাফ্লুরাইড এরা কিন্তু ভালো অক্সিডাইজিং এজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফ্লুরেন্টিং এজেন্ট। ফ্লুরেন্টিং এজেন্ট মানে কি, ওরা ডিকম্পোজ করে ফ্লুরিন দেবে, সেই ফ্লুরিনটা কারোর সাথে গিয়ে জুড়বে, দ্যাট ইজ কল্ড ফ্লুরিনেটিং এজেন্ট। ওদের থেকে ডিকম্পোজ করে ফ্লুরিন পাওয়া যাবে এবং সেই ফ্লুরিনটা কিন্তু অন্য কারোর সাথে গিয়ে জুড়বে। তো এরকম ধরনের ব্যাপারটা হবে। তো আমরা এখানে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট এবং ফ্লুরিনেটিং এজেন্টের কিছু এক্সাম্পল তুই পড়ে রাখতে পারিস, যেরকম HCl কে অক্সিডাইজ করে ক্লোরিন লিবারেট করছে, বা HI কে অক্সিডাইজ করে HI থেকে আয়োডিন লিবারেট করছে। তো এগুলো কিন্তু অক্সিডাইজিং এজেন্টের তার অ্যাকশন। আবার ফ্লুরিনেটিং এজেন্ট কিরকম না, XCF4 এখানে কিন্তু এই 4টে ফ্লুরিন ছিল, তুই ভালো করে এখানে দেখ যে 6টা ফ্লুরিন চলে এসছে, মানে এর থেকে ফ্লুরিন এখানে গেছে। এরকম ধরনের রিয়াকশনকেই বলে ফ্লুরিনেটিং। এরকম যদি কোনো কম্পাউন্ড করতে পারে তাহলে ফ্লুরিনেটিং এজেন্ট হিসাবে ইউজ হয়। বা XCF4 সেটা আবার এর সাথে জুড়ে গিয়ে দেখ SF4 ছিল, SF6 হয়ে গেছে। তো তার মানে ফ্লুরিনের যে জেনন ফ্লুরো কম্পাউন্ডস গুলো সেগুলোর অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করছে, আবার অ্যাজ ওয়েল অ্যাজ তারা ফ্লুরিনেটিং এজেন্ট হিসাবেও কাজ করছে। তো এরকম কিছু আমি রিয়াকশনের কথা তোকে বললাম। আর এগুলো যদি হাইড্রোলিসিস করিস, মানে জলের সাথে যদি রিয়াকশন করিস, তাহলে টেট্রা বা হেক্সা কম্পাউন্ড গুলো, যেগুলো টেট্রাফ্লুরো বা হেক্সাফ্লুরো, তারা কিন্তু খুব ফাস্ট রিয়াকশন করে, ভেরি ফাস্ট হাইড্রোলিসিস, এবং XCO3 জেনন ট্রাইঅক্সাইড তৈরি করে। এবং এখানে জেননে তৈরি হয়, এটা কিন্তু একটা অনেক রিয়াকশনে দেয়, প্রশ্ন দেয়, যেটা এই রিয়াকশনটা হোয়াট হ্যাপেন্স ওয়েন হিসাবে লিখতে দেয়, যে জেনন টেট্রাফ্লুরাইড ইজ হাইড্রোলাইজড উইথ ওয়াটার। তো হেক্সাফ্লুরাইডের ক্ষেত্রেও কিন্তু হাইড্রোলাইজড হয়, XCO3 তৈরি হয়। কিন্তু XCF2 এটা কিন্তু খুব স্লোলি রিয়াকশন করে এবং এখান থেকে জেনন তৈরি হয়, কোনো অক্সাইড তৈরি হয় না, আর অক্সিজেন গ্যাস এখান থেকে বেরিয়ে যায়। XCF2 এটা ইম্পর্টেন্ট যে স্লোলি রিয়াকশন করে, এই কথাটা তুই মনে রাখবি, কারণ অনেক জায়গায় জিজ্ঞাসা করে যে কোন জেনন ফ্লুরাইড সব থেকে স্লোলি ওয়াটারের সাথে রিয়াকশন করে, এরকম 2-1 জায়গায় প্রশ্ন দেখেছি, সেই জন্য এটা আলাদা করে বক্স করে দেওয়া রয়েছে। তো জাস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন বলে আমি তোকে বললাম আর কি, যে স্লো রিয়াকশন করে। নেক্সট আমি তোকে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে জেনন ফ্লুরাইড, সেগুলো কিন্তু
কিছু কিছু ক্ষেত্রে কি হয় না, কিছু ফ্লুরো কম্পাউন্ড, যেরকম আমি ফ্লুরো কম্পাউন্ড আমি তোকে এক্সাম্পল দিতে পারি, ফ্লুরো কম্পাউন্ড যেরকম ধর পিএফ ফাইভ বা SBF5 বা ASF5 এরকম ধরনের, সেটাই হচ্ছে MF5 এখানে লেখা রয়েছে, MF5 মানে এরকম ধরনের। এদের সাথে রিয়াকশন করে ফ্লুরাইড কমপ্লেক্সও ফর্ম করে। ফ্লুরাইড কমপ্লেক্স এই যে কম্পাউন্ডটা MF5 ছিল, তার সাথে HCF2 এরকম একটা কমপ্লেক্স কম্পাউন্ড, এগুলোকে বলে কমপ্লেক্স কম্পাউন্ড। এরকম ধরনের কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করতে পারে। HCF2 এটা করতে পারে জেনারেলি, HCF4 HCF6 ও পারে করতে। HCF2টা খুব কমন, এছাড়াও আমি HCF2 ও বলবো, HCF4 বলবো, HCF2টা বেশি করে। HCF2 এখানে করছে দেখতে পাচ্ছি, HCF4 ও করছে। তো এগুলো কিন্তু কমপ্লেক্স ফর্ম করে, এরকম ধরনের কমপ্লেক্স ফর্ম করেছে দেখতেই পাচ্ছিস, এরকম ধরনের কমপ্লেক্স তৈরি করে। HCF6 আমি দেখিনি খুব একটা করতে। এই একটা এক্সাম্পল আছে HCF6 এ, যেটা কিনা রুবিডিয়াম ফ্লুরাইডের সাথে একটা কমপ্লেক্স ফর্ম করে, তবে খুবই আনস্টেবল একটা কমপ্লেক্স, জেনন হেক্সাফ্লুরাইডের সাথে রুবিডিয়াম ফ্লুরাইডের রিয়াকশন করে একটা কমপ্লেক্স ফর্ম করে। তো এরা বিভিন্ন রকমের ফ্লুরো কম্পাউন্ডের সাথে কমপ্লেক্স তৈরি করতে পারে। এই নেচারগুলো নিয়ে আমি ডিসকাস করলাম। এবারে আমি তোকে বলবো জেননের অক্সাইড, এতক্ষণ ধরে আমি ফ্লুরাইডের কথা বলছিলাম, জেননের অক্সাইড এবং অক্সিফ্লুরাইড। অক্সাইড তো আমি বলেছি দুটো হয়, একটা হচ্ছে ট্রাই অক্সাইড, একটা হচ্ছে টেট্রা অক্সাইড। এছাড়া আর অক্সাইড সেই অর্থে মানে নন অক্সাইড বলে কিছু নেই। আর অক্সিফ্লুরাইড কিন্তু XeOF4ই বেশি দেখা যায়, আর XeO2F2 মানে জেনন ডাইঅক্সি ডাইফ্লুরাইড, এটাও আজকাল অনেক জায়গায় লেখা থাকছে বলে আমি এটা দিয়েছি। আর দুটো অক্সাইড আর দুটো হচ্ছে দুটো অক্সাইড আর দুটো হচ্ছে অক্সিফ্লুরাইড, এই হচ্ছে মূল ব্যাপার। তো অক্সাইড গুলো তৈরি করবি কি করে? একটু আগেই আমি বললাম যে ফ্লুরাইড গুলোকে যদি তুই হাইড্রোলিসিস করিস HCF6 বা HCF4, সেখান থেকে কিন্তু তুই এখান থেকে অক্সাইডটা পেয়ে যাবি, ট্রাই অক্সাইডটা পেয়ে যাবি। মোটামুটি এভাবে তুই ট্রাই অক্সাইডটা তৈরি করতে পারিস। টেট্রা বা হেক্সা কে হাইড্রোলিসিস করবি তুই, অর্ডিনারি ওয়াটার, কোল্ড ওয়াটার, এরকম নয় যে খুব হিট করার দরকার বা এরকম ধরনের কোনো ব্যাপার নয়। তো HCF6 বা HCF4 কে হাইড্রোলিসিস করে কিন্তু XeO3 তুই তৈরি করতে পারিস, ইট ইজ পসিবল। কিন্তু হেক্সাফ্লুরাইডকে একটু হায়ার টেম্পারেচারে তুই যদি হাইড্রোলিসিস করিস, তাহলে ওটা XeOF4 দেয়। আরো একটু টেম্পারেচার বাড়িয়ে দিলে, টিটাকে হাই করে দিচ্ছিস, আরো একটু টিটাকে আরো বেশি করে দিচ্ছিস, তখন কিন্তু সেখান থেকে O2F2 এরকম ধরনের তৈরি হবে। তো অক্সি টেট্রাফ্লুরাইড বা জেনন ডাইঅক্সি ডাইফ্লুরাইড এরকম ধরনের কম্পাউন্ড তৈরি করা হয়। জাস্ট এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, টেম্পারেচার ফ্যাক্টর, জাস্ট টেম্পারেচার অত কোথাও লেখা নেই। এই কম্পাউন্ডগুলো খুবই আনস্টেবল, আমি তোকে ইনফরমেশন হিসাবে বললাম, আমি কোনো এক্সপ্লানেশনের দিকে যাচ্ছি না, কারণ এত কিছু এ সম্পর্কে জানা যায়নি। রিসেন্টলি এসব কম্পাউন্ডগুলো তৈরি হচ্ছে, তো এদের সম্পর্কে ফার্দার স্টাডি চলছে। তো ন্যাচারালি সেই স্টাডিটা চলছে যেহেতু, এ নিয়ে বিশেষ কিছু বলার নেই আমার। তো এদের স্ট্রাকচারাল অ্যাসপেক্ট সম্পর্কে আমি যদি বলি যে কেমন ধরনের এদের দেখতে, হাইব্রিডাইজেশন বা কি, সেখানে আমরা প্রথমেই জেনন ট্রাইফ্লুরাইড যেটা, সেখানে কিন্তু sp3 হাইব্রিডাইজেশন। কারণ এই যে তিনটে যে ইলেকট্রন তুই এখানে দেখতে পাচ্ছিস, এটা কিন্তু কি না ইউজড ফর পাই বন্ডের জন্য কিন্তু এটা ইউজ হয়েছে, ওটা হাইব্রিডাইজেশনের বাইরে যাবে। আর একটা লোন পেয়ার আছে, লোন পেয়ার কিন্তু এখানে একটা রয়েছে, লোন পেয়ার এই যে একটাই মাত্র লোন পেয়ার। তো এটা sp3 হাইব্রিডাইজেশন, টেট্রাডাল তো হবে না, এখানে ট্রাইগোনাল পিরামিডাল স্ট্রাকচার। দ্বিতীয় কথা হচ্ছে যে এই কম্পাউন্ডটাতে কিন্তু যে পাই বন্ড গুলো হয়, সেগুলো কিন্তু আসলে ব্যাক বন্ডিং টাইপ, মানে ডিপাই পিপাই ব্যাক বন্ডিং। ডাবল বন্ড তো এরকম ধরনের
জেনন করবে না। জেনন যেটা করবে সেটা হচ্ছে যে অক্সিজেনের সাথে ডিপাই পিপাই ব্যাক বন্ডিং করবে। তো সেই জন্য আমি পরিষ্কারভাবে তোকে বলে দিলাম যেখানে কিন্তু আসলে ব্যাক বন্ডিংটা হচ্ছে। ব্যাক বন্ডিংটাই হয় ডাবল বন্ড যেগুলো নেচারের আছে, ওগুলো হচ্ছে ব্যাক বন্ডিং, আসলে ডিপাই পিপাই ব্যাক বন্ডিং। এখানে আমি আরো একটা কম্পাউন্ডের কথা তোকে বলবো, সেটা হচ্ছে যে এক্সিওএফ4। এক্সিওএফ4 হচ্ছে sp3d2 হাইব্রিডাইজেশন। একটাই কিন্তু এখানে পাই বন্ড আছে, একটাই ডিপাই ডিপাই পিপাই ব্যাক বন্ডিং আছে। লোন পেয়ার একটা রয়েছে, এখানে লোন পেয়ার একটা রয়েছে এবং sp3d2 হাইব্রিডাইজেশন, এবং এটা স্কোয়ার স্কোয়ার পিরামিডাল স্ট্রাকচার। এখানে হয়তো অত ভালো করে বোঝা যাচ্ছে না, আমি জেনন এরকম দেখাচ্ছি, এরকম F4, এরকম FF লিখে দেবো, এরকম FF লিখে দেবো, আর এইভাবে অক্সিজেনটা দিলাম, এই লোন পেয়ারটা দিলাম। তাহলে এটা কিরকম দেখতে লাগলো? এটা 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 তোর স্কোয়ার পিরামিডাল টাইপের দেখতে লাগলো। এগুলো কেমিক্যাল বন্ডেও তুই করেছিস, হাইব্রিডাইজেশন বের করে তো করা যেতে পারে। এছাড়া আমি এখানে আলাদা করে জেননের কম্পাউন্ড হিসাবে আমি বলে দিলাম। এটা এরকম ধরনের স্ট্রাকচার দেখতেই পাচ্ছিস, যেখানে ভালো করে লেখা আছে, এবং একটাই ডিপাই পিপাই ব্যাক বন্ডিং আছে। এখানে ডিপাই, এইটাই ডিপাই পিপাই, ডিপাই পিপাই, আর বাকি সব এগুলো হচ্ছে ফ্লুরিন, চারটে ফ্লুরিন এখানে জুড়ে রয়েছে, আর একটা লোন পেয়ার আছে, এটা হচ্ছে লোন পেয়ার। জাস্ট এই ব্যাপারগুলো খেয়াল রাখ, কাতে কটা লোন পেয়ার আছে। এরকম এমসিকিউ কে কোশ্চেন দেয়, কোন অক্সিফ্লুরাইডে কটা লোন পেয়ার রয়েছে, তাতে দুটো লোন পেয়ার আছে, তিনটে লোন পেয়ার আছে, কোন ফ্লুরাইডে কত, কি স্ট্রাকচার, কি হাইব্রিডাইজেশন, এইসব নিয়েই কোশ্চেন দেয়, অত রিয়াকশন ওরিয়েন্টেড কোশ্চেন দেয় না। আর একটা হচ্ছে XeO2F2, এটা হচ্ছে sp3d হাইব্রিডাইজেশন, এবং এখানে কিন্তু দুটো ডিপাই পিপাই আছে, এটা হচ্ছে ডিপাই পিপাই, আর একটা পিছনের দিকে ঘুরে রয়েছে, কিন্তু এখানেও ডিপাই পিপাই রয়েছে, ডিপাই পিপাই। লোন পেয়ার কিন্তু একটা রয়েছে, লোন পেয়ার এখানে একটা রয়েছে, আর ফ্লুরিন এখানে এখানে কিন্তু ফ্লুরিন আছে। তো sp3d হাইব্রিডাইজেশন এটা। এর স্ট্রাকচারটা যদি তুই দেখিস, তাহলে এখানে স্ট্রাকচারটা তুই মোটামুটি সিস টাইপের স্ট্রাকচার, তুই সিস টাইপের ঠিক হবে না, এটা কিরকম বলবো, হ্যাঁ কিছুটা সিস টাইপের স্ট্রাকচারই হবে, সি স টাইপ স্ট্রাকচারটাই মোটামুটি অ্যাটেন্ড করবে। জেনন ডাইঅক্সি ডাইফ্লুরাইড। এই মোটামুটি গেল কম্পাউন্ডগুলোর স্ট্রাকচার। এবং জেনন ট্রাইঅক্সাইড যেটা, সেটা সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি, মোটামুটি কালারলেস, এগুলো সবই এক্সপ্লোসিভ এবং হাইগ্রোস্কোপিক ক্রিস্টালাইন সলিড, আর এটা কালারলেস লিকুইড হিসাবে কনসিডার হয় XeOF4। এছাড়া বাকিগুলোর অত ডিটেলে জানা নেই বা কোথাও লেখাও নেই সেরকম অর্থে, আমি যতখানি ইনফরমেশন আছে আমি ততখানি তোকে বলছি। নেক্সট আমি ইউজের কথা বলবো। তো ইউজ খুব সিম্পল ব্যাপার, যেহেতু হিলিয়ামের ডেন্সিটিটা খুবই কম, ডেন্সিটি দেখতেই পাচ্ছি 1.8 × 10⁻⁴ গ্রাম পার সিসি, এত কম ডেন্সিটি, সেই জন্য ওটা কিন্তু ওয়েদার বেলুনে ইউজ করা হয়। এটা সবাই জানে যে ওয়েদার বেলুনের মধ্যে, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, ওয়েদার বেলুন বা এয়ারশিপ এসবের মধ্যে, বা উপরের দিকে যে বিভিন্ন রকমের প্রেসার থেকে শুরু করে এইসব একটা পার্টিকুলার অল্টিটিউডে এসব মেজারমেন্ট করা, এসব করার জন্য কিন্তু হিলিয়াম, ওয়েদার বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস ইউজ করা হয়, কারণ তার ডেন্সিটি অনেক কম, সে সহজেই অনেক উপরে চলে যেতে পারবে। হিলিয়াম কিন্তু এয়ারের চাইতে ডেন্সিটিটা অনেকটাই ডিফারেন্স, 10⁻⁴, 10⁻⁵, তো লেস ডেন্স দ্যান এয়ার, এবং সেটা কিন্তু অনেক উপরে যেতে পারবে। এছাড়াও হিলিয়ামের প্রচুর ইউজ রয়েছে। হিলিয়ামের যেরকম স্কুবা ডাইভার্স, যারা জলের তলায় ডুবুরি যারা, তারা কিন্তু যে মিক্সচারটা ইউজ করে, সেই মিক্সচারটা হচ্ছে হিলিয়াম এবং অক্সিজেন। আমি দেখবি যে আমি সলিউশন বলে যে চ্যাপ্টারটা ছিল, তাতে বেন্ট বলে একটা ফেনোমেনার কথা বলেছিলাম, যে যদি ইয়ার নিয়ে যায় তাহলে সেখানে কিন্তু যারা স্কুবা ডাইভার্স তাদের শারীরিক প্রবলেম হয়, শারীরিক অসুবিধা হয়। এইগুলোকে ওভারকাম করার জন্য কিন্তু হিলিয়াম মিশিয়ে নিয়ে যাওয়া হয়, ইয়ারের সাথে অক্সিজেনের সাথে হিলিয়াম থাকে, তো এগুলো। আর হিলিয়ামের এছাড়াও সুপার কন্ডাক্টিভিটিতে ইউজ করা হয়, বা NMR স্পেকট্রোস্কোপিতে, MRI করা হয়, যে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং যেগুলো আর কি, মানে কোনো
অসুখ টসুখ হলে সেগুলোকে ভিতরে ব্রেন টিউমার ফিউমার এইসব হেনাতানা বিভিন্ন জায়গায় হলে তার যে ছবি তোলা, এগুলো কিন্তু হিলিয়াম গ্যাস অপারেটেড যে মেশিন, সেই মেশিন ইউজ করা হয়। এছাড়া নিয়ন গ্যাসের যে ইউজ, নিয়ন গ্যাসের খুব কমন ইউজ, যে আমরা বিভিন্ন জায়গায় নিয়ন টিউব, নিয়ন সাইন্স, যে অ্যাডভার্টাইজমেন্টের যে বোর্ড ফোর্ড গুলো হয়, ওখানে সরু এক রকমের টিউব দিয়ে লেখা থাকে, তোর মধ্যে নিয়ন গ্যাস ভরা থাকে, বিভিন্ন কালারফুল হয় আর কি, খুব ব্রাইট টাইপের দেখতে লাগে, এরকম হোটেল নিয়ন সাইন্স দিক দেখতে পাচ্ছিস, বা ফ্লুরেসেন্ট বাল্বের মধ্যে বা ডিসচার্জ টিউবের মধ্যে সব জায়গায় কিন্তু নিয়ন গ্যাস ভরা থাকে। কিংবা এরকম দেখছিস পিৎজা লেখা রয়েছে, পিৎজা, ডোমিনোস পিৎজা, হ্যাঁ তানে এরকম ধরনের সমস্ত ইয়েগুলো বিভিন্ন জায়গায় ফুর্গা পুজোর সময়, ফেস্টিভ্যালের সময় সাজায় টাজায় আর কি, এগুলো সরু সরু যে টিউবগুলো, ওই টিউবের মধ্যে কিন্তু নিয়ন টিউব, অ্যাকচুয়ালি ওটাগুলো ফ্লুরেসেন্ট টাইপের কালার হয় ইত্যাদি হয়। আর্গন অনেক সময় ওয়েল্ডিং ফোল্ডিং এইসবের কাজে লাগে আর কি, এখানে ওয়েল্ডিং ফোল্ডিং পারপাসে লাগে, জাস্ট এরকম ধরনের একটু মনে রাখা আর কি। ক্রিপ্টন কিন্তু ফিলামেন্ট ল্যাম্পের মধ্যে কিন্তু মানে ক্রিপ্টন ইউজ করা হয়, এর ভিতরে ক্রিপ্টন গ্যাস ইউজ করা হয়। এছাড়াও ডিসচার্জ টিউবের মধ্যেও কিন্তু ক্রিপ্টন গ্যাস ইউজ করা হয়। জেনন সেই অর্থে জেননের যে ফ্ল্যাশ, যে জেনন দিয়ে হাই স্পিড ফটোগ্রাফিতে যে ফ্ল্যাশ যেটা, সেটা কিন্তু সেখানে কিন্তু জেনন গ্যাস ইউজ করা হয়, সেখানে হাই স্পিড ফ্ল্যাশ রিকোয়ার্ড ফর ফটোগ্রাফি, ওখানে কিন্তু এটার ইউজ আছে জেননের। টেকনিক্যাল ব্যাপারটা আমি বলতে পারবো না। রেডন গ্যাস রেডিওথেরাপি, দেখতেই পাচ্ছিস যে এখানে একজন ভদ্রমহিলা শুয়ে আছে, তো এখানে মেশিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় এবং রেডিয়েশন দিয়ে কিন্তু তার রেডিওথেরাপি, ট্রিটমেন্ট অফ ক্যান্সার, নট ডিটেকশন, ট্রিটমেন্ট অফ ক্যান্সারের ট্রিটমেন্ট করার জন্য কিন্তু এই রেডন গ্যাস, রেডিও অ্যাক্টিভ গ্যাস, সেখানে সেলগুলোকে, যেগুলো ড্যামেজ সেল, সেগুলোকে নষ্ট ইত্যাদি করার জন্য ইয়ে করা হয়, মেশিনের মধ্যে ঢুকিয়ে কিন্তু এগুলো করা হয়, রেডিওথেরাপি বলে এগুলোকে। তো খুবই ডেঞ্জারাস ব্যাপার আর কি রেডিওথেরাপি, কিন্তু জাস্ট অসুস্থ হলে তো এগুলো করতেই হবে। তো এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো আমি বললাম, প্রত্যেকটা আলাদা করে ইউজ বললাম। তো দ্যাটস অল অ্যাবাউট আমাদের যেগুলো আমি বলতে চাইছিলাম, সেগুলোর কথা আমি বললাম। তো সামহাও আমরা মোটামুটি এটা কমপ্লিট করলাম, সিলেবাসটা যেটাকে বলে সেটা কমপ্লিট করলাম এবং এখন আমি বলছি যে আমরা যেরকম ঠিক করেছিলাম যে আগের দিনকার, যে আমরা চ্যাপ্টার রিভিশন করা শুরু করব, অর্গানিক রিভিশন করাবো। তো সেখানে ছোটখাটো কিছু কিছু জিনিসপত্রগুলো আমরা প্রথমে ডিসকাস বলছি, তারপরে কোশ্চেন নিয়ে আলোচনা করব আজকে এবং আগামী দিনেও সেই কোশ্চেন নিয়ে আলোচনা হবে। তোরা একটু পড়ে রাখিস, হ্যালো অ্যালকেনস, হ্যালো অ্যালিনস বা হ্যালো হাইড্রোকার্বন, এই পার্টগুলো একটু দেখিস, আমরা সেই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে ডিসকাস করতে চাই। তো হ্যালো হাইড্রোকার্বন বলে যে পার্টটা, যেটা রিভিশন বলে যেটা আমরা করাবো বলেছি, সেটা আবার আমরা শুরু করছি। রিভিশন মানে আমি একটু রিয়াকশনগুলো বা ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপারগুলো একটু মনে করিয়ে দিই। জাস্ট চ্যাপ্টার তো আর পড়ানো সম্ভব নয়, কারণ 2-3 দিন লাগে, এগুলো বড় বড় চ্যাপ্টার অর্গানিকের। দেখবি যে আমি অনেক সময় ধরে পড়িয়েছিলাম, অনেক সময় গেছিল, এতদিন ধরে পড়াচ্ছি, সপ্তাহে 2 দিন করে আমি ক্লাস নিয়েছি। বেশিরভাগ ক্লাসই তো নষ্ট হয়নি, 2-1টা ক্লাস হয়তো কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য নষ্ট হয়েছে, কিন্তু বাকি অন্যান্য বছরের তুলনায় অনেক অনেক বেশি পড়ানো হয়েছে। তো আমরা প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে হ্যালোজেন টেট কম্পাউন্ড, সেগুলো কিন্তু অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক এবং তারপরে মোনোহ্যালাইড, ডাইহ্যালাইড, ট্রাইহ্যালাইড, টেট্রাহ্যালাইড ইত্যাদি হতে পারে। তো পলিহ্যালাইড গুলো সেই অর্থে আমাদের সিলেবাসে নেই, তো সেই জন্য আমরা এখন ওটাকে বাদই দিতে পারি। কিন্তু রিয়াকশনের ক্ষেত্রে কিছু কিছু জিনিস না পড়লেই নয়। তো কার্বন হ্যালোজেন বন্ডের নেচারের উপর বেস করে sp3 হাইব্রিডাইজ, sp2 হাইব্রিডাইজ, অ্যালকাইল হ্যালাইড, অ্যালাইল হ্যালাইড, বেঞ্জাইলিক হ্যালাইড, ভাইরাইল হ্যালাইড, ভিনাইল হ্যালাইড, এগুলো নিয়ে আমি ডিটেলে বলেছিলাম। অ্যালকাইনাইল হ্যালাইড ট্রিপল বন্ডের সাথে হ্যালোজেন ইত্যাদি ইত্যাদি। তো ছোটোখাটো ক্লাসিফিকেশনটাকে আমি ছোট্ট করে বলে দিলাম, একটা স্লাইডের মধ্যে যে ক্লাসিফিকেশনটা এরকম আছে। একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে
অ্যালিফ্যাটিক হ্যালোজেন ডেরিভেটিভ আমরা তৈরি করব কি করে? তো তৈরি করার জন্য জেনারেলি কি করা হয় না, অ্যালকোহল, জেনারেলি দেখবি যে 3 ধরনের মেথড আছে। এখানে ভালো করে তুই খেয়াল করলে এই ব্যাপারগুলো তোর লক্ষ্য পড়ে যাবে। এরকম কোনো ব্যাপার নেই যে তোকে অনেক এক্সেসিভ রিয়াকশন মনে রাখতে হচ্ছে বা ইত্যাদি। তুই দেখবি 3 রকমের মেথড আছে। একটা হচ্ছে অ্যালকোহল থেকে তৈরি করা, আর একটা হচ্ছে হান্স ডিকার রিয়াকশন মানে সিলভার সল্ট অফ অ্যাসিড, আর একটা হচ্ছে ফ্রিঙ্কেস্টাইন রিয়াকশন। মেন যে রিয়াকশন তিনটে এটা। তো অ্যালকোহল থেকে যখন তুই করতে যাবি তখন দেখবি অনেকগুলো HCl, HBr, HI, HX দিয়ে হবে। তারপরে PCl5 বা PBr5 বা এইসব PCl3 এইসব দিয়ে রিয়াকশন করতে পারিস, বা SOCl2 এসব দিয়ে রিয়াকশন করতে পারিস সেখানে। আর হান্স ডিকার রিয়াকশন একটা, হান্স ডিকার রিয়াকশন হচ্ছে RCOOAG, এখান থেকে COOAG সরে গিয়ে তার জায়গায় একটা করে X চলে আসবে। আর ফিঙ্কেস্টাইন রিয়াকশনে ক্লোরো থাকলে তার জায়গায় কিন্তু অন্য হ্যালোজেন নিয়ে আসলে ক্লোরোর জায়গায় ব্রোমো বা আয়োডো ইত্যাদি নিয়ে চলে, হ্যালোজেন এক্সচেঞ্জ এটাকে বলে, হ্যালোজেন এক্সচেঞ্জ, হ্যালোজেন এক্সচেঞ্জ। তো ব্যাস মেথড অফ প্রিপারেশন এগুলো মেনলি লক্ষ্য রাখবি, এই মেথড অফ প্রিপারেশন গুলো আমার তো লাগবে আমরা কোশ্চেন আনসার করার সময়। তো মেথড অফ প্রিপারেশনের ক্ষেত্রে এই ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ, এটা আমি তোকে বললাম। নেক্সট আমি তোকে যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে কি না, এই যে কার্বনের সাথে যে হ্যালোজেনের বন্ডটা আছে এই বন্ডটা কিন্তু খুব পোলার। সেই জন্যে এদের রিয়াকশন যে করার যে টেন্ডেন্সি সেটা দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই যে নিউক্লিওফাইল গুলো তারা কার্বনে গিয়ে অ্যাটাক করে এবং এখান থেকে হ্যালোজেন বেরিয়ে চলে যায়, মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হয়। এটা কিন্তু বেসিক কথাবার্তা, এই সমস্ত কথাবার্তাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা যেগুলো সেগুলোই আমি তোকে দেখাচ্ছি, এগুলো দিয়েই চ্যাপ্টারটা হয়ে যাবে। তো CX বন্ড সেটা কিন্তু খুব হাইলি পোলারাইজড হয়ে যায় এবং যেগুলো কিনা নিউক্লিওফাইল সেগুলো গিয়ে অ্যাটাক করে, ওই পজিশনে অ্যাটাক করে এবং যার জন্য হ্যালোজেনটা বেরিয়ে চলে যায়, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হয়। এইটাই হচ্ছে দরকারি যে পার্টটা, সেটার কথা আমি বললাম। এই নিউক্লিওফিলিক রিয়াকশন এর কথাটা বললাম। এবারে কয়েকটা অর্ডার মনে রাখতে হয়, কয়েকটা অর্ডার এখান থেকে গুরুত্বপূর্ণ। তুই দেখতেই পাচ্ছিস যে আমরা কয়েকটা অর্ডারের কথা বলেছি, এই অর্ডারটা একটু দেখে রাখ যে এই অর্ডারগুলো কিন্তু তোর লাগবে কাজে। একটা হচ্ছে অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি, ফ্লুরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো। আয়োডো কিন্তু বন্ড লেন্থ বড় বলে তার রিঅ্যাক্টিভিটি বেশি, বন্ড লেন্থের অর্ডারও ওই অনুযায়ী গেছে। বন্ড এনথালপি মানে বন্ড ভাঙতে গেলে কত এনার্জি লাগে বা বন্ড ভেঙে কতখানি এনার্জি লিবারেট করে, সেইটা অর্ডার অফ বন্ড এনথালপি হচ্ছে বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বন্ড ভাঙতে গেলে কতখানি এনার্জি লাগে। তো ফ্লুরো সব থেকে বেশি, ক্লোরো, ব্রোমো, আয়োডো। আর ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্টের কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, সেটা কিন্তু ক্লোরো প্রথমে যাচ্ছে, তারপরে ফ্লুরো, তারপরে ব্রোমো, তারপরে আয়োডো। এই কথা আমি ডিসকাস করেছিলাম, বলেছিলাম যে ক্লোরো কম্পাউন্ডে কিন্তু বন্ড লেন্থটা বেশি, বন্ড লেন্থ এবং ইলেকট্রোনেগেটিভিটি দুটো মাল্টিপ্লাই করেই তবেই ডাইপোল মোমেন্ট হয়। কারোর যদি ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি হয়, বন্ড লেন্থ যদি খুব ছোট হয়ে যায়, তাহলেও কিন্তু তার ডাইপোল মোমেন্টটা বেশি হবে না। দুটো ফ্যাক্টরই কিন্তু অ্যাপ্রিসিয়েবল এক্সটেন্টে হতে হবে, যে জন্য ক্লোরো সব থেকে বেশি, তারপরে ফ্লুরো, তারপরে ব্রোমো, তারপরে আয়োডো। ব্যাস। এবারে আমি তোকে বলবো যে হ্যালো অ্যারিনস যেগুলো, হ্যালো অ্যারিনস যেরকম ধর ক্লোরো, ক্লোরোবেনজিন, অনেকবারই প্রশ্ন দিয়েছে যে ক্লোরোবেনজিন কিন্তু ডু নট আন্ডারগো এসএন রিয়াকশন। এ কিন্তু এসএন রিয়াকশন করতে চায় না, অ্যালিফ্যাটিক গুলো করতে চায়। এই দেখ, হ্যালোঅ্যারিনস আর লেস রিয়াক্টিভ টুয়ার্ডস নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন দ্যান হ্যালোঅ্যালকেনস। দিস লো রিঅ্যাক্টিভিটি ক্যান বি অ্যাট্রিবিউটেড টু দ্য ফলোইং ফ্যাক্টরস। এটা একটা ফ্যাক্টর এবং এটা দু নম্বর ফ্যাক্টর কথা বলেছে, খুবই দরকারি জিনিস আর কি। এটা সবসময় প্রশ্নে থাকে যে CX বন্ড কিন্তু এটা এটা কি করে না, এটা কিন্তু ডাবল বন্ড ক্যারেক্টার পেয়ে যায়, কারণ এটা রেজোন্যান্স করে, রেজোন্যান্স করে ডাবল বন্ড ক্যারেক্টার পায়, এটা একটা কথা। এবং CX বন্ড ইন অ্যারাইল হ্যালাইড লেস পোলার অ্যাজ কম্পেয়ার টু দ্য অ্যালকাইল হ্যালাইড, কারণ এখানে sp2 হাইব্রিডাইজড কার্বন আছে, যেটা কিনা মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান sp3 হাইব্রিডাইজড কার্বন। তো পোলারিটি কিন্তু এখানে যথেষ্টই কম আছে, কারণ sp3 এর সাথে
sp3 কার্বনের সাথে হ্যালোজেনের যে পোলারিটি, sp2 কার্বনের সাথে হ্যালোজেনের পোলারিটি কিন্তু ডিফারেন্সটা কিন্তু একটু কমে যাচ্ছে, কারণ কার্বন একটু বেশি ইলেকট্রোনেগেটিভ হয়ে যাচ্ছে। তো দ্যাট এই ব্যাপার দুটো ফ্যাক্টর কিন্তু গুরুত্বপূর্ণ, এবং যেগুলো আমি বলেও ছিলাম আগে। নেক্সট আমি তোকে যেটা বলবো সেটা হচ্ছে কি না, এসএন রিয়াকশন সাবস্টিটিউশন রিয়াকশনের দুটো মেকানিজম তুই একটু দেখে রাখবি। এটা হচ্ছে SN2 রিয়াকশনের মেকানিজম দেখানো, যে OH মাইনাস প্রথম থেকে অ্যাটাক করলো এবং Br মাইনাস বেরিয়ে চলে গেল, এবং এটা একটা ট্রানজিশন স্টেট, মানে একটা ট্রানজিশন স্টেট ওখানে এসছে। এ সম্পর্কে কয়েকটা ইনফরমেশন, খুব বড় বড় বেশি কিছু ডিটেলে অত কিছু পড়তে হবে না, কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস তুই মাথায় রাখবি শুধু। আমি তোকে বলছি যে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে তুই মাথায় রাখবি, সেগুলো হলেই তোর কাজ চলে যাবে। দেখতে পাবি যে ইম্পর্টেন্ট জিনিসগুলো, সেটা কি না, এটা একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন, এটার রেট কিন্তু আরএক্স এবং নিউক্লিওফাইল দুজনের উপর ডিপেন্ডেন্ট, কোনো ইন্টারমিডিয়েট ফর্ম করে না এখানে, রিঅ্যারেঞ্জমেন্ট কোনো হওয়ার প্রশ্ন নেই এখানে। ইনভার্সন অফ কনফিগারেশন ভেরি ইম্পর্টেন্ট, কনফিগারেশন কিন্তু ইনভার্সন হয়, ইনভার্সন। অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি, প্রাইমারি CH3X আগে রিয়াকশন করে তারপরে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। আর ক্যান বি অ্যাট্রিবিউটেড টু দ্য স্টেরিক হিন্ড্রেন্স টু ব্যাক সাইড অ্যাটাক অফ দ্য নিউক্লিওফাইল, মানে স্টেরিক হিন্ড্রেন্স হলে বেশি অ্যাটাকটা হবে না, মানে SN2 হবে না। ফেভার্ড বাই অ্যাপ্রোটিক সলভেন্ট, মানে প্রোটিক সলভেন্ট, মানে যেগুলো হাইড্রোজেন থাকে এরকম ধরনের সলভেন্ট, কিন্তু এগুলো অ্যাপ্রোটিক সলভেন্ট, মানে যারা H থাকে না এরকম ধরনের যে সলভেন্ট, তাদের প্রেজেন্সে কিন্তু হয়। দিস ইজ দ্য কি ফিচার্স অফ SN2 রিয়াকশন। SN2 রিয়াকশন মেকানিজমের এগুলো কিন্তু কি ফিচার, এগুলো কিন্তু খুবই দরকারি বিষয়। আমি তোকে বলছিলাম ইম্পর্টেন্ট বিষয়টা, আমি শুধু তোকে বলছি, কোনো ডিটেলে যেহেতু আগে পড়িয়েছিলাম সে নিয়ে আমি বলছি না। এটা কিন্তু SN1 রিয়াকশন এখানে দেখানো রয়েছে, SN1 রিয়াকশন। তো এই SN1 রিয়াকশন যেটা, সেই SN1 রিয়াকশনে প্রথম স্টেপটাতে Br বেরিয়ে চলে গেল, এটা স্লো রিয়াকশন, এবং পরের স্টেপে কিন্তু OH মাইনাস ফার্স্ট ঢুকলো, এবং সেখানে কিন্তু দুদিকেই দুটো প্রোডাক্ট হলো, এনানসিওমার দুটো প্রোডাক্ট হয়। এ নিয়ে তুই কি মনে রাখবি, এটা সম্পর্কে তুই যেগুলো কি ফিচার্সগুলো মনে রাখবি, এটা কিন্তু 2 স্টেপ প্রসেস। SN1 কিন্তু 2 স্টেপ প্রসেস, 2 স্টেপ রিয়াকশন মেকানিজম। এখানে কিন্তু কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়, প্রথমে কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়, আর সেকেন্ড স্টেপে নিউক্লিওফাইল অ্যাটাক করে কার্বোক্যাটায়নের উপরে। রেট অফ দ্য রিয়াকশন শুধুমাত্র অ্যালকিল হ্যালাইডের সাথে প্রপোর্শনাল, কার্বোক্যাটায়ন এখানে ফর্ম করে। রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার প্রশ্ন আছে, কারণ কার্বোক্যাটায়ন যেহেতু ফর্ম করছে তাই রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে, প্রাইমারি থেকে সেকেন্ডারি কার্বন হতে পারে। রেসিমিক মিক্সচার মানে কি, দু রকমের প্রোডাক্ট হচ্ছে, দুদিক দিয়ে অ্যাটাক হচ্ছে, তাহলে মিরার ইমেজ আইসোমার পাওয়া যাচ্ছে। অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি 3 ডিগ্রি সব থেকে প্রথমে, তারপর 2 ডিগ্রি, 1 ডিগ্রি CH3S। দিস ক্যান বি অ্যাট্রিবিউটেড টু দ্য স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল, তাই 3 ডিগ্রি। ফেভার্ড বাই প্রোটিক সলভেন্ট, মানে যেগুলোতে প্রোটন থাকে বা প্রোটিক সলভেন্ট বা পোলার সলভেন্ট, সেগুলো দিয়েই ফেভার হবে। তো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবি যে SN1 রিয়াকশন মেকানিজমের কিন্তু এই ইম্পর্টেন্ট পার্ট, সেটা আমি তোকে বললাম। নেক্সট আমি তোকে যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে আরো একটা রিয়াকশন আছে, সেটা হচ্ছে এলিমিনেশন রিয়াকশন, মানে E2 রিয়াকশন বা E1 রিয়াকশন, এলিমিনেশন রিয়াকশন। তো এই এলিমিনেশন রিয়াকশন যেটা, সেটার সম্পর্কে আমি E2 মেকানিজম যেটা, সেটা সম্পর্কে সিঙ্গেল স্টেপ, রেট কিন্তু আরএক্স এবং বেস দুটোর সাথেই ডিপেন্ডেন্ট, কোনো ইন্টারমিডিয়েট ফর্ম হয় না, কোনো ইন্টারমিডিয়েট ফর্ম হওয়ার প্রশ্ন নেই এখানে, রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ারও কোনো প্রশ্ন নেই। স্ট্রং বেসের প্রেজেন্সে এই রিয়াকশন হয়। অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। স্টেবিলিটি অফ অ্যালকিন ফর্ম তার উপরে বেস করে বলা হয়। ফেভার্ড বাই অ্যাপ্রোটিক সলভেন্ট এটা ফেভার্ড। কিন্তু E1 মানে আর একটা স্টেপ 1-এ প্রথমে এই হ্যালোজেনটা বেরিয়ে চলে গেল, এখানে কার্বোক্যাটায়ন তৈরি হলো, তারপরে পরের স্টেপে কিন্তু বেস এসে H+টাই খাবে এবং H+ বেরিয়ে গেল। এটাতে দুটো প্রোডাক্ট পাশাপাশি হচ্ছে, কোন দিক দিয়ে বেরোচ্ছে তার উপরে বেস করে সিজ এবং ট্রান্স দুটো প্রোডাক্ট হতে পারে। এ সম্পর্কে আমরা কি কি মনে রাখছি বিষয়গুলো আমি তোকে বললাম, যে E1 মেকানিজমে 2 স্টেপ মেকানিজম, রেটটা শুধুমাত্র আরএক্স এর সাথে, কার্বোক্যাটায়ন ফর্ম করছে, এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে, উইক বেসের প্রেজেন্সে হয়, অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এবং ফেভার্ড বাই প্রোটিক সলভেন্ট। এই ব্যাপারগুলো একটু মাথার মধ্যে রাখবি, ব্যাস, তারপরে দেখবি কোশ্চেনে অ্যান্সার করতে পারছিস। বেসিক ব্যাপার এইগুলো, এই জিনিসগুলো কিন্তু মনে রাখা দরকার। এরপরে আমরা আরএক্স এই কম্পাউন্ডের রিয়াকশনের পার্টটা চলে আসছি, রিয়াকশনস।
সেখানে রিয়াকশানে আমরা দেখলাম যে সাবস্টিটিউশন রিয়াকশন কতগুলো হতে পারে, একসাথে আমরা সাবস্টিটিউশন রিয়াকশনগুলো এখানে দিয়ে দিয়েছি। যে কেওইচ দিলে ওইচ হয়ে যায়, বা সোডিয়াম ইথক্সাইড ফিথক্সাইড দিলে ইথার তৈরি হয়, একটা সিলভার অ্যাসিটেট বা অ্যাসিডের সিলভার সল্ট দিলে এস্টার তৈরি হয়, AgNO2 দিলে NO2 তৈরি হয়, NaCN দিলে CN তৈরি হয়। হ্যাঁ, তারপরে সিএন থেকে আবার হাইড্রোলিসিস করে সিওএইচ আসা যায়, H2O2 দিয়ে হাইড্রোলিসিস করলে অ্যামাইড হয়, লিথিয়াম অ্যালুমিনাম হাইড্রোলিসিস করলে ইয়ে হয়, অ্যামিন হয়, প্রাইমারি অ্যামিন হয়। আবার যদি এরকম বড় কার্বন চেন থাকে, অ্যালকোহলিক কেস দিয়ে আছে, ডাবল বন্ড করা হয়েছে, HCl ZnHCl দিয়ে রিডাকশন করানো হয়েছে, সেখানে অ্যালকেন তৈরি হয়ে গেছে, রেড ফসফরাস HI দিয়ে অ্যালকেন তৈরি হয়েছে, ম্যাগনেসিয়াম দিয়ে রিয়াকশন করে গ্রিগনার রিয়েজেন্ট তৈরি হয়েছে, লিথিয়াম দিয়ে অ্যালকাইল লিথিয়াম কম্পাউন্ড তৈরি হয়েছে, দুটো হ্যালাইড রিয়াকশন করে ওয়ার্চ রিয়াকশন তৈরি হয়েছে। তো সো মেনি রিয়াকশনস আর দেয়ার, যেসব রিয়াকশন গুলো দরকারি তাদেরকে একসাথে লিস্ট করে আমি দিয়ে দিয়েছি। এই রিয়াকশন কাজে লাগবে আমরা যখন পরবর্তীকালে কোশ্চেন আনসার করতে যাবো। যেগুলো যেগুলো কাজে লাগবে সেগুলোর কথা বলছি, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর কথাই আমি ডিসকাস করছি। বেনজিনের ঠিক একই রকম ভাবে ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন যাই হোক না কেন, তাদের কিন্তু প্রিপারেশন প্রপার্টিও কিন্তু সাইড বাই সাইড পড়তে হবে, কারণ সিলেবাসটা হচ্ছে হ্যালো অ্যালকেনস অ্যান্ড হ্যালো অ্যারিনস। হ্যালো অ্যালকেনস এবং হ্যালো অ্যারিনস হচ্ছে তার, সেটাই হচ্ছে আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তো সেখানে ডাইরেক্টলি ব্রোমিন দিয়ে অ্যানাইডাস HCl3 দিয়ে ব্রোমো তৈরি করতে পারো, যেটা হান্সটিকা রিয়াকশন ছিল, সেই হান্সটিকা রিয়াকশন তুমি ইউজ করতে পারো। প্লাস স্যান্ডমায়ার রিয়াকশন, মানে ডায়োজোনিয়াম সল্টের মধ্যে CuBr HBr বা CuCl HCl ক্লোরো ব্রোমো আয়োডো সবগুলো তৈরি করতে পারো। তাদের প্রপার্টিজের মধ্যে ম্যাগনেসিয়াম দিয়ে MgBr বা নাইট্রিক অ্যাসিড দিয়ে এখানে অর্থ এবং প্যারাতে নাইট্রো গ্রুপ, সোডিয়াম হাইড্রোক্সাইড 350 ডিগ্রি হাই প্রেশার করে দে। তো ফেনল আর লিথিয়াম দিয়ে রিয়াকশন করে লিথিয়াম, এবং তারপরে কার্বন ডাইঅক্সাইড দিলে COH, অ্যামাইড দিলে অ্যামিন হয়, সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিয়ে অ্যামিন তৈরি হয়। তো এই হচ্ছে হ্যালো অ্যারিনসের যে প্রিপারেশন এবং রিয়াকশন, দরকারি যে রিয়াকশনগুলো সেগুলোর কথা আমি তোকে বললাম। হ্যালো অ্যালকেনসগুলো তো আগেই আমি বলেছি। আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কথা, যেরকম RX এর সাথে অ্যামোনিয়া দিয়ে কিন্তু অ্যামিন তৈরি হয়, কিন্তু যদি তুই এখানে 1 ডিগ্রি অ্যামিন বেশিরভাগ সময় পাবি না, 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন পাবি, ইভেন কোয়াটারনারি অ্যামিনই পাবি। তার কারণ হচ্ছে এই রিয়াকশনটা এখানে থামে না, তারপরে RX এর সাথে রিয়াকশন করে R2NH হয়, তারপর RX এর সাথে রিয়াকশন করে R3N হয়, তারপরে কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট হয়। এই রিয়াকশনটাকে বলা হয় হফম্যান অ্যামোনোলিসিস প্রসেস। এটা কথাটা অনেক জায়গায় লেখা নেই, কিন্তু এটা রিয়াকশনটা হচ্ছে এটা এক্সস্টিভ অ্যামিনেশন, অ্যামিন আরো বেশি প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি এরকম করে অ্যামিন হয়ে যাচ্ছে। এছাড়া গ্রিগনার রিয়েজেন্ট একটা সবসময় ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে সব জায়গাতেই কনভার্সন করতে গেলে। সেই জন্য আমি একটা গ্রিগনারি, যেগুলো হ্যালাইড আছে তাই গ্রিগনার রিয়েজেন্ট দিয়ে আলাদা একটা টেবিল দিয়েছি। ফর্মালডিহাইডের সাথে 1 ডিগ্রি অ্যালকোহল, অন্য অ্যালডিহাইডের সাথে 2 ডিগ্রি অ্যালকোহল, এবং কিটোন দিলে 3 ডিগ্রি অ্যালকোহল, ইপক্সাইড দিলে আরো বেশি কার্বন চেন হয়ে যাবে, বা কিটোন বা কিটোনের ডেরিভেটিভ মানে অ্যাসিডের ডেরিভেটিভ COCl বা CONH2 এরকম ভাবে দিলে কিন্তু সেখানে টারশিয়ারি অ্যালকোহল, এবং অক্সিজেন দিয়ে রিয়াকশন করলে ওয়াটার সেখান থেকে অ্যালকোহল তৈরি করে। তো এই রিয়াকশনগুলো কিন্তু ইম্পর্টেন্ট ফর কনভার্সনের ক্ষেত্রে কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, আমরা কোশ্চেন আনসার করাবো। ক্লোরোফর্ম সবসময়তেই অক্সিজেনের সাথে রিয়াকশন করে হাইলি পয়জনাস একটা গ্যাস দেয়, ফসজিন, যেটা দেখতে পাচ্ছিস। তো 1% ইথানল, অনেক জায়গাতেই প্রশ্ন থাকে 1% ইথানল অ্যাড করলে কিন্তু সেটা কি হয়ে যায় না, ওটা এই যে ফসজিন গ্যাস যেটা তার ডিকম্পোজ করতে হেল্প করে, এটা ডিকম্পোজ করে যায়, সেই জন্য 1% ইথানল বলতে দিতে হয়। নেক্সট খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আয়োডোফর্ম টেস্ট, সেটা কি না, আয়োডিন আর সোডিয়াম কার্বনেটকেও দিতে পারে, বা সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে পারে।
তার থেকে আয়োডোফর্ম CH3 তৈরি হয়। তো কে দেয়? তো কারা দেয় না, যাদের মধ্যে COCH3 গ্রুপ আছে সে তো দেবেই, এবং এমন যে কোনো কম্পাউন্ডই দেবে যাতে কিনা যাকে হাইড্রোলিসিস করলে বা অক্সিডাইজ করলে COCH3 গ্রুপ কন্টেনিং কম্পাউন্ড তৈরি হবে। যেরকম ধর আমি তোকে বলছি যে ধর এরকম ধরনের একটা কম্পাউন্ড আছে CH3 CHOH CH3, এটাতে কিন্তু COCH3 গ্রুপ নেই, কিন্তু তবুও কিন্তু এটা অক্সিডাইজড হলে কিন্তু যে কম্পাউন্ডটা হয় তাতে কিন্তু COCH3 গ্রুপ আছে। ইভেন আমি তোকে বলতে পারি যে ধর এখানে ClCl আছে, এও কিন্তু দেবে, কারণ এই Cl গুলো পরে চেঞ্জ হয়ে গিয়ে হাইড্রোলিসিস হয়ে OH হবে, এবং OH হয়ে যখন জল বেরিয়ে যাবে তখন CH3 CO CH3 হবে। তো এই রিয়াকশন অনেকে দেয়, টেস্ট অফ ইথাইল অ্যালকোহল দেয়, অ্যাসিটালডিহাইড দেয়, সেকেন্ডারি অ্যালকোহলগুলো দেয় যাদের এরকম ধরনের স্ট্রাকচার থাকে, মিথাইল কিটোন দেয়, because all this form iodoform. The side product of the iodoform reaction অ্যাসিড তৈরি হয় সাইড প্রোডাক্ট হিসাবে। তো somehow আমি বলছি যে iodoform টেস্টটা কিন্তু this is useful for distinguish between টাইপের প্রশ্ন, ডিস্টিংগুইশ বিটুইন টাইপের যে প্রশ্ন, সেই প্রশ্নে কিন্তু এই রিয়াকশনটা কিন্তু খুবই কাজে লাগে। এটা যেহেতু এই চ্যাপ্টারের মধ্যেকার, সেটার কথা আমি তোকে বললাম। তো এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। এবারে আমি বলতে চাইছি যে তোদের যদি এই চ্যাপ্টারে যদি কোনো বিশেষ কোনো জিনিস জানার থাকে তাহলে আমাকে বলতে পারিস, যে আমি সেগুলো আমি এই চ্যাপ্টারে যে দরকারি পোর্শনগুলো নিয়ে আমি বলেছি। এবারে যদি নিজস্ব কোনো প্রশ্ন থাকে যে হ্যালো অ্যালকেনস হ্যালো অ্যাডিনসের মধ্যে স্যার এই রিয়াকশনটা কি হবে, বা এই প্রশ্নটার অ্যান্সার কি হবে, বা এই জিনিসটা আপনি বলুন, তাহলে তুই আমাকে আরামসে বলতে পারিস। আমি তোকে সময় দিলাম যে তুই আমাকে নিশ্চয়ই, তুই তো পড়তে বলেছিলাম আগের সপ্তাহে, নিশ্চয়ই পড়েছিস, এবং যদি কোনো অসুবিধা থাকে তাহলে সেটা বল, না হলে আমরা কোশ্চেন অ্যান্সার ডিসকাশনের দিকে চলে যাচ্ছি। আমরা এবারে কোশ্চেন অ্যান্সার ডিসকাস করবো, কারণ আমাদের অনেক হিউজ নাম্বার অফ কোশ্চেন অ্যান্সার ডিসকাস করার ব্যাপার আছে, প্রচুর কনভার্সন, প্রচুর ডিস্টিংশন, প্রচুর প্রবলেম বেস সামস, এরকম ধরনের করতে হবে। তো তার আগে আমি সবাইকে জানতে চাইছি, প্রত্যেকের কাছে যারা এখানে আছিস, যে এমনকি কিছু পার্ট রয়েছে এই চ্যাপ্টারের মধ্যে যেটা যে প্রশ্নটা তোর মনে উঁকি দিচ্ছে বা যেটা সম্পর্কে তুই জানতে চাস, তাহলে আমাকে সেটা বল। কারোর কোনো বক্তব্য নেই, তাই তো? কেউই কিছু জানতে চাস না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা চলে আসছি আজকের আমাদের কোশ্চেন নিয়ে আলোচনার জন্য। সেটা হচ্ছে যে একটা অ্যালকেন, আমাকে বল, কমেন্ট বক্সে অ্যান্সার দিবি কে কি লিখছে। তুই প্রশ্ন করলেই এমন করিস যে আমি কিছু জানি না সে সম্পর্কে। লসেন, পুটিয়াস, বেকম্যান, এসব রিয়াকশনের নাম শুনিস কোথা থেকে? এই রিয়াকশন গুলো তো এখানের কার সম্পর্কিত রিয়াকশনই নয়, এগুলোর নাম তোকে কে বলে? কোথা থেকে জানতে পারিস এই নামগুলো? যেগুলো দরকারি সেগুলোর পর এইসব করে মাথা খারাপ করছিস। কিন্তু হ্যালোফর্ম রিয়াকশন কারা দেয় সেটা তুই জানিস না, কিন্তু তুই লসেন কুটিয়াস বলছিস। এনিওয়ে, বেসিক জিনিসগুলো আগে ক্লিয়ার করার চেষ্টা কর। এমন কিছু ব্যাপার নয়, এমন একটা কঠিন নাম মানে যে সে রিয়াকশনটা কঠিন এরকম টাইপের ব্যাপার নয়। নামগুলো তার বাবা যা রেখেছে সেই অনুযায়ী নাম হয়েছে। আমি যেটা বলছি এবারে শোন। এখানে একটা প্রশ্ন দেয়া রয়েছে, এখানে একটা প্রশ্ন আছে
যে একটা অ্যালকেনের মলিকুলার ফর্মুলা হচ্ছে কি না C5H12, তো সেটাকে ফটোকেমিক্যাল ক্লোরিনেশন মানে কি না, সেখানে কিন্তু ক্লোরিন দেওয়া হচ্ছে ইন প্রেজেন্স অফ হ্যালোফর্ম রিয়াকশন। কারা দেবে এক্ষুনি তো বললাম, হ্যালোফর্ম রিয়াকশন কারা দেবে এক্ষুনি তো বললাম, ওটা তো বলেই আমি এলাম। যাদের মধ্যে COCH3 গ্রুপ থাকবে তারাও দেবে, বা যাদেরকে অক্সিডাইজ করলে COCH3 গ্রুপ কন্টেনিং কম্পাউন্ড পাওয়া যাবে, বা যাদেরকে হাইড্রোলিসিস করলেও COCH3 গ্রুপ পাওয়া যাবে, তারা সবাই দেবে, সবাই হ্যালোফর্ম রিয়াকশনে পার্টিসিপেট করবে। শুধু COCH3 গ্রুপ থাকলে দেবে এরকম ব্যাপার নেই। যাদেরকে অক্সিডাইজ করলে, যেরকম সেকেন্ডারি অ্যালকোহল, অনেক সেকেন্ডারি অ্যালকোহল আছে, সেকেন্ডারি অ্যালকোহলগুলোকে অক্সিডাইজ করলে তারা COCH3 গ্রুপ কন্টেনিং কম্পাউন্ড দেয়, তারা সবাই দেবে এই রিয়াকশন। তারপরে অনেক জেম ডাইহ্যালাইড আছে, জেম ডাইহ্যালাইড মানে যা একই কার্বনে দুটো হ্যালোজেন আছে, এরকম ধরনের আছে, তো সেগুলো দেবে। হাইড্রোলিসিস হয়ে যাওয়ার পরে, এবার জল বেরিয়ে যাওয়ার পরে কিটোমিথাইল চলে আসবে, কারণ এখানে তো আমরা অক্সিডাইজিং এজেন্টও ইউজ আছে, আবার হাইড্রোলিসিস করার মতো অ্যালকালিও দেওয়া রয়েছে, ক্লোরিন বা ব্রোমিন এসব দেওয়া রয়েছে, প্লাস অ্যালকালিও দেওয়া রয়েছে। তো ন্যাচারালি এই দুটো প্রসেসই একসাথে চলতে থাকবে, অক্সিডেশনও হবে। ইথাইল অ্যালকোহল কেন দেয়? ইথাইল অ্যালকোহলের মধ্যে কি কিটোমিথাইল করে? ইথাইল অ্যালকোহল কেন দেয়? ইথাইল অ্যালকোহল CH3CH2OH, এর মধ্যে কিটোমিথাইল গ্রুপ কোথায় আছে? নেই তো। কিন্তু এটা যে ক্লোরিন বা ব্রোমিন বা আয়োডিন এটা ইউজ করলে কি হয়? একে অক্সিডাইজ করে, একে অক্সিডাইজ করে কি করে? একে অক্সিডাইজ করে CH3CH তৈরি। তো এই তো কিটোমিথাইল গ্রুপ রয়েছে। আমি এটাই বলতে চাইছি যে কম্পাউন্ডটার মধ্যে কিটোমিথাইল গ্রুপ না থাকলেও চলবে, কিন্তু কম্পাউন্ড অন অক্সিডেশন প্রডিউসেস সাচ এ কম্পাউন্ড দ্যাট কন্টেন্স কিটোমিথাইল গ্রুপ। কোনো কম্পাউন্ডকে অক্সিডাইজ করলে এমন কোনো কম্পাউন্ড দেবে যাতে কিটোমিথাইল গ্রুপ রয়েছে, তো সে পার্টিসিপেট করবে। আবার হাইড্রোলিসিস করলে যেরকম এরকম ধরনের কম্পাউন্ড, আমি একটু আগেই তো এক্সাম্পল দেখালাম, এরকম ClCl রয়েছে, এর মধ্যে কিটোমিথাইল গ্রুপ থাকার কোনো ব্যাপার নেই, তবুও কিন্তু এ পার্টিসিপেট করবে, কারণ এইখানে যখন হাইড্রোলিসিস হবে ওই সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে, তা সেটা দিয়ে হাইড্রোলিসিস হতে পারে, এখানটা OH আসবে, এখানটা OH আসবে, এখানে CH3 হবে, তো এই OH আর এই O এটা মিলিয়ে এখান থেকে জল বেরিয়ে যাবে, তাহলে কি হয়ে গেল? CH3CO CH3, এই কিটোমিথাইল গ্রুপ আছে, এটা অটোমেটিক্যালি হ্যালোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। তো এরকম ভাবে যে কম্পাউন্ডকে হাইড্রোলিসিস করে দেখতে হবে বা অক্সিডাইজ করে দেখতে হবে, সে এমন কোন কম্পাউন্ড দিচ্ছে যার মধ্যে কিটোমিথাইল গ্রুপ আছে, অবভিয়াসলি সে হ্যালোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। তো সেই জন্য ওসব বইতে লেখা থাকে, ওসব দিয়ে হবে না কাজ। বইতে লেখা থাকে কিটোমিথাইল গ্রুপ থাকলেই পার্টিসিপেট করবে, তো কিটোমিথাইল গ্রুপ না থাকলেও ইথাইল অ্যালকোহলই তো আছে, কিটোমিথাইল গ্রুপ নেই। ইথাইল অ্যালকোহলই তো সব থেকে বড় এক্সাম্পল যে তার মধ্যে কিটোমিথাইল গ্রুপ নেই, তো সে তাহলে পার্টিসিপেট করছে কি? তো এই ব্যাপারগুলো ঠিক না, এগুলো বইতে লেখা থাকে বটে, কিন্তু এগুলো ঠিক না, এগুলো কিন্তু রিয়াকশনের প্রসেস দেখলেই বোঝা যায় যেগুলো। তো এইখানে যে প্রশ্নটা দেয়া রয়েছে, এখন আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছি তার অ্যান্সার কি হবে? এইটার অ্যান্সার কি হবে? অ্যামং দ্য আইসোমেরিক অ্যালকেনস অফ মলিকুলার ফর্মুলা C5H12, C5H12 এই ফর্মুলা দিয়ে এমন একটা কম্পাউন্ড লিখতে হবে যাতে সিঙ্গেল মনোক্লোরাইড হয়। অনেকবার এই প্রশ্ন দিয়েছে, এগুলো না ইম্পর্টেন্ট, সব জায়গায় তুই দেখতে পাবি, বোর্ড কোশ্চেনেও দেখতে পাবি, সব জায়গায়। আমি বোর্ডসে বিভিন্ন জায়গায় এসছে সেসব কোশ্চেন নিয়ে আমি তোর সাথে আলোচনা করবো, CBSE IC বোর্ড সমস্ত জায়গায় যেসব কোশ্চেন এসছে সেটা নিয়ে আমি তোকে বলবো। তো দেখ যে C5H12 এই ফর্মুলা দিয়ে এমন একটা কম্পাউন্ড বল যেটা কিনা যে কোনো জায়গা থেকে হাইড্রোজেন যদি তুই সরাস তাহলে সেটা একটাই প্রোডাক্ট হবে, সিঙ্গেল মনোক্লোরাইড হবে, তার বেশি হবে না, মানে অনেকগুলো জায়গায় হবে না, অনেকগুলো জায়গায় ক্লোরিন ছড়িয়ে বিভিন্ন প্রোডাক্ট আসবে না।
তো কি হবে বল? দেখ আমি তোকে বলছি এগুলো খুব স্যার সাধারণ। টারশিয়ারি বিউটাইল। কম্পাউন্ডটার নাম বল, কম্পাউন্ডটার নাম বল। স্যার 2,2 ডাইমিথাইল প্রোপানল, সরি স্যার এক সেকেন্ড স্যার, স্যার প্রোপেন। হ্যাঁ, মানে নিওপেন্টেন আর কি, যে জিনিসটা নিওপেন্টেন এইটা। নিওপেন্টেন এটা সবই প্রাইমারি কার্বন এবং তার সাথে হাইড্রোজেন কিন্তু প্রাইমারি। এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি। তো যে কোনো জায়গা থেকে যদি তুই ক্লোরিনটা দিয়ে রিয়াকশন করিস তাহলে এখানে অনলি 1 প্রোডাক্ট পাবি। তো 2,2 ডাইমিথাইল বা এটা নিওপেন্টেন, এটা হবে অ্যান্সার। 3 আইসোমেরিক মোনোক্লোরাইড, 3 আইসোমেরিক মোনোক্লোরাইড মানে 3 রকমের আইসোমেরিক মোনোক্লোরাইড পাওয়া যাবে। তো তোকে 5টা কার্বন দিয়ে দেখতে হবে। ধর তুই এরকম ধরনের লিখলি, তাহলে কটা কার্বন? 1টা 2টো 3টে 4টে 5টা। তো এখান থেকে যদি একটা হাইড্রোজেন সরাস তাহলে একটা প্রোডাক্ট হবে। এখান থেকে 2 মিথাইল বিউটেন, 3টে প্রোডাক্ট হবে, 3টে প্রোডাক্ট হবে। এখান থেকে যদি সরাস একটা হবে, এখান থেকে যদি সরাস একটা হবে, আর এখান থেকে সরাস যদি একটা হবে। এই দুটো পজিশন হচ্ছে, এটা 1 নম্বর 2 নম্বর পজিশনই। ন্যাচারালি এটাতেই এই কম্পাউন্ডটা যেটা লেখা রয়েছে এইটাতেই তুই কি পাবি? তুই 3টে প্রোডাক্ট পাবি। এটা হচ্ছে কি না এন পেন্টেন। এন পেন্টেনের মধ্যেই কিন্তু তুই কেবলমাত্র 3 রকমের আইসোমার এখানে পাবি। 3টে জায়গা থেকে তুই ক্লোরিনকে সাবস্টিটিউট করতে পারিস। ধার থেকে করতে পারিস, তার পাশেরটা করতে পারিস, মাঝখানেটা করতে পারিস। ডান দিকের ধার বা তার পাশেরটা করলে একই বোঝাবে, কারণ ওগুলো 1 নম্বর 2 নম্বর কার্বনই বোঝাবে। আর 4টে আইসোমেরিক মোনোক্লোরাইড, 4টে আইসোমেরিক মোনোক্লোরাইড, এটা তো হলো, এটা হলো 4টে আইসোমেরিক মোনোক্লোরাইড। ধর আমরা এরকম লিখলাম, তাহলে এইটাতে কিন্তু দেখ এই কার্বন আর এই কার্বন কিন্তু একই, এগুলো 1 ডিগ্রি। কিন্তু এই কার্বন 1 ডিগ্রি হলেও কিন্তু এটা আলাদা, 1 ড্যাশ দিলাম। তাহলে এই দুটো কিন্তু সমান, তার মানে এখানেও একটা প্রোডাক্ট হচ্ছে, এখানেও আর একটা প্রোডাক্ট হচ্ছে, দুটো প্রোডাক্ট হয়ে গেল। এটা তো আলাদা কার্বন, সেকেন্ডারি কার্বন, এটাতে একটা প্রোডাক্ট হলো। আর এটা তো টারশিয়ারি কার্বন, এটাতেও আর একটা প্রোডাক্ট হবে। তাহলে 4 আইসোমেরিক মোনোক্লোরাইড পাওয়া যাবে, যেটা সেটা হচ্ছে 2 মিথাইল বিউটেন। 3 আইসোমেরিক পাওয়া যাবে এন পেন্টেন, আর এটাতে হচ্ছে সিঙ্গেল পাওয়া যাবে নিওপেন্টেন। এটাই হলো এই প্রশ্নটার অ্যান্সার। দেখ বুঝতে পেরেছিস কিনা, যদি কারোর অসুবিধা থাকে তাহলে আমাকে বলতে পারিস, দেখে নে লিখে নে। এবার আমরা পরের প্রশ্নে চলে আসছি, নেক্সট কোশ্চেনটা চলে আসছি। এখানে আমরা 3টে রিয়াকশন দেওয়া রয়েছে। তো 3টে রিয়াকশনের কি
কি প্রোডাক্ট হবে সেটা বলতে বলা হয়েছে। তো 1 মিনিট ট্রাই কর, তিনটে রিয়াকশনে কি প্রোডাক্ট হবে। প্রথমটা SOCl2 দেওয়া রয়েছে, তারপর একটা ব্রোমিন হিট দেওয়া রয়েছে, ইউভি লাইট দেওয়া রয়েছে, তারপরেরটা CH2OH OH দেওয়া রয়েছে, HCl হিট দেওয়া রয়েছে। তো এই তিনটাতে কি কি প্রোডাক্ট হবে। লেখ কমেন্ট বক্সে যে পারছিস। চেষ্টা করতে হবে। আমি তো একটু আগেই বললাম যে SOCl2 দিলে যেসব জায়গায় OH হয় থাকে সেখানে Cl হয়ে যায়, Cl হয়ে যায়। OH এর জায়গায়, হ্যাঁ OH এর জায়গায় Cl হবে। তো প্রথমটা সোজা ব্যাপার, এই লিখবি, জায়গায় Cl হবে। এটাতে ব্রোমিন হিট ইউভি লাইট, এটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন, কিন্তু হাইড্রোজেনের জায়গায় ব্রোমিন আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটায় 1 ডিগ্রি হাইড্রোজেন আছে আর এই জায়গায় 2 ডিগ্রি হাইড্রোজেন আছে। তো 2 ডিগ্রি কিন্তু 1 ডিগ্রির চাইতে বেশি রিয়াক্টিভ, সে কারণে এখানে এরকমই থাকবে। এই জায়গায় এইখানটায় Br আসবে, কিন্তু ধারেরটায় কিছু হবে না। Brটা বসবে কিন্তু এই 2 ডিগ্রি যেটা, সেটা যদি 3 ডিগ্রি থাকতো তাহলে 3 ডিগ্রিতেই আগে রিয়াকশন হতো, 3 ডিগ্রিতে আগে হবে, তারপর 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। যদি আজকে এরকম ধরনের একটা কম্পাউন্ড থাকতো, কথার কথা, আর এরকম এখানে NO2 বা যাই হোক একটা কিছু দিয়েছে, তারপরে CH CH3 CH2 CH3 এরকম থাকলে যখনই তুই করতিস এইখানে বা এইখানে কোনো সাবস্টিটিউশন হতো না, এইখানে যে আছে হাইড্রোজেন ওইটা সাবস্টিটিউশন হতো, ওই জায়গাটায় সাবস্টিটিউশন হতো। এখানে নাইট্রো থেকে যেত, এখানে CL CH3 CH2 CH3 এই জায়গাটায় Cl আসতো এই পজিশনে, সেই জন্য এখানে এসেছে। এটা কার্বনের নেচারের উপর ডিপেন্ড করে। কোন এগুলো তো ফ্রি র্যাডিক্যাল রিয়াকশন, তো ফ্রি র্যাডিক্যাল 3 ডিগ্রি র্যাডিক্যাল বেশি স্টেবল। আর এইখানটা কি হয়েছে, HCl দেওয়া হয়েছে। সবসময় একটা জিনিস মনে রাখবে, রিং এর সাথে ডাইরেক্টলি OH থাকলে সেটা ভালো সাবস্টিটিউশন রিয়াকশন হয় না, অন্য জায়গাতেই আগে হয়ে যাবে। তো এখানে সেই জন্য এই OHটা কিন্তু কিছু হবে না, এই OHটা ওই রকমই থাকবে, ওটা অমনি দেয়া রয়েছে। কিন্তু এইখানে OHটা অ্যালকোহল পার্টের যে OH, সেই OH এর জায়গায় Cl হবে। এই পার্টটা কিন্তু অ্যালকোহলিক পার্ট, কিন্তু এই OHটা হচ্ছে কি না, এটা হচ্ছে ফেনলিক পার্ট। ফেনলিক OH গুলো সহজে সাবস্টিটিউশন রিং এর সাথে ডাইরেক্টলি তো OHটা জুড়ে রয়েছে, ওই OHটা চট করে বেরোতে চাইবে না, কারণ ওই OHটা স্টেবিলিটি অনেক বেশি, কারণ ওটা রিং এর মধ্যে রেজোন্যান্স করতে পারবে, ওর বন্ডটা ভাঙা ডিফিকাল্ট হবে। কিন্তু OH গ্রুপ যেটা অ্যালকোহলিক পার্ট, যেটা সে তো রেজোন্যান্স করতে পারছে না, এই সমস্ত করতে পারছে না ন্যাচারালি, সেখানে কিন্তু এই সমস্যাটা নেই। তো আমি 3টে রিয়াকশন বললাম, কিভাবে হ্যালো অ্যালকেনস হ্যালো অ্যালিনসের রিয়াকশন হচ্ছে, আমি রিয়াকশনগুলো দেখিয়েওছি, একবার রিভাইজ করিয়েছি, তারপরে আমি এগুলো বলছি। তো
এটা 3টে রিয়াকশন আছে, দেখ পারিস কি? এক মিনিট টাইম দিলাম। এখানটা অ্যাসিটোন আছে, লিখতে ভুলে গেছি। আচ্ছা, ও বলেছে কিন্তু একটু আধটু ভুল আছে, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে প্রথম কম্পাউন্ডটা যেটা HI, এটা কিন্তু মার্কনিকভ অ্যাডিশন রুল ফলো করবে। মার্কনিকভ অ্যাডিশন রুল যদি ফলো করে তাহলে এইখানে CH3 আছে, এই জায়গাটায় I জুড়বে, এখানটায় H জুড়বে। কারণ বলা আছে যে নেগেটিভ পার্টটা সেই কার্বনের সাথেই জুড়বে যেখানে লিস্ট নাম্বার অফ হাইড্রোজেন। এইখানটা কোনো হাইড্রোজেনই নেই, এই জায়গাটা কোনো হাইড্রোজেন নেই, এই জায়গাটা কিন্তু একটা হাইড্রোজেন রয়েছে। তো হাইড্রোজেন এখানে জুড়বে এবং আয়োডিনটা এখানে জুড়বে, এইভাবেই হবে, ডাবল বন্ডটা চলে যাবে। এটা ঠিকঠাকই আছে, এটাতে কোনো অসুবিধা নেই, কারণ এটা ফ্রিঙ্কেস্টাইন রিয়াকশন। এটা বলাই হয়েছে যে ক্লোরো বা ব্রোমো থাকলে তার জায়গায় আয়োডো চলে আসে, এটা কোনো অসুবিধার কিছু নেই, এটা ডাইরেক্ট কোশ্চেন, এই জায়গাটায় আই চলে আসবে। এইটা কিন্তু অন্য রিয়াকশন, ব্রোমিন দিলে কিন্তু এখানে ডাবল বন্ডের কোনো রিয়াকশনই হবে না, কারণ এটা হিট দেয়া রয়েছে এবং ইউভি লাইট দেয়া রয়েছে। ডাবল বন্ডের যে ব্রোমিনেশন সেটা কিন্তু সবসময় এই ব্রোমিন দিয়ে যেটা ডাবল বন্ডের যে রিয়াকশন হয়, এই রিয়াকশন মনে রাখতে হবে এটা ইন সলিউশন, সলিউশনের হয় এবং আয়নিক মেকানিজম ফলো করে। ন্যাচারালি এখানে কিন্তু গ্যাস ফেজের রিয়াকশন, গ্যাস ফেজে র্যাডিক্যাল রিয়াকশন হয়, সেখানে ডাবল বন্ডের কোনো রোল নেই, ডাবল বন্ড কিন্তু এখানে কোনো রিয়াকশন করবে না। তার বদলে অ্যালাইলিক পজিশন, অ্যালাইলিক পজিশন মানে কি ডাবল বন্ডের পাশের কার্বন, এই অ্যালাইলিক পজিশনে কিন্তু একটা মাত্র ব্রোমিন ঢুকবে, এই পজিশনেই ব্রোমিন ঢুকবে, ডাবল বন্ড কিছু হবে না, ডাবল বন্ড ইনট্যাক্ট থাকবে, অ্যালাইলিক পজিশনে কিন্তু একটা ব্রোমিন চলে আসবে। এই ব্যাপারটা মনে রাখবি, এই ব্যাপারটা খেয়াল করবি, কারণ এটা ভুল করেছিস। ব্রোমিন কিন্তু অ্যালাইলিক পজিশনে এসে জুড়বে। ডাবল বন্ডে ব্রোমিনের রিয়াকশন তখনই হয়, ব্রোমিন ওয়াটার, ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড, এইসব লেখা থাকে, এসব লেখা থাকলে, এটা 11-তেই পড়ানো হয়েছিল যে সলিউশন ছাড়া কিন্তু ডাবল বন্ডে রিয়াকশন হয় না, কারণ ডাবল বন্ডে আয়নিক মেকানিজম ফলো করে, আয়নগুলো শুধুমাত্র
সলিউশনেতেই অ্যাক্টিভ, সলিউশনেতেই কাজ করে। যখন গ্যাস ফেজ রিয়াকশন বা হিট দেবে তখন বুঝতে হবে যে এটা র্যাডিক্যাল রিয়াকশন। র্যাডিক্যাল রিয়াকশন কখনো অ্যাডিশন রিয়াকশন নয়। ব্রোমিনেশন যে রিয়াকশন ডাবল বন্ডে, ওটা হচ্ছে অ্যাডিশন রিয়াকশন, কিন্তু এখানে অ্যাডিশন রিয়াকশন হবে না। লাইটের প্রেজেন্সে, হিটের প্রেজেন্সে অ্যাডিশন রিয়াকশন হয় না, সাবস্টিটিউশন রিয়াকশন হয়। ডাবল বন্ডের পাশের কার্বন, সে পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন যায়। এরকম অনেক অনেক জায়গাতেই দিয়েছে, এরকম অনেক দেখবি যে অনেক জায়গাতেই এই রিয়াকশনটা আছে, অনেকেই ভুল করে। এটাতে ক্লোরিন আর সানলাইট দেওয়া আছে, ক্লোরিন সানলাইট এরকম ভাবে দেওয়া রয়েছে, এরকম ক্লোরিন আর এরকম ধরনের দেওয়া রয়েছে। এই জায়গাটায় কিন্তু ডাবল বন্ডে কোনো অ্যাডিশন রিয়াকশন হবে না। এই জায়গাটায় ডাবল বন্ডের পাশের কার্বন, এখানে CH2Cl আসবে, এরকমটা হবে। যদি হাই টেম্পারেচারও বাড়িয়ে দাও তাহলে ওই ভিতরে হেক্সা গ্যামাক্সিন তৈরি হয়ে যাবে, কিন্তু মানে ভিতরে ডাবল বন্ডগুলো রিয়াকশন করবে, কিন্তু খুব রেয়ার ব্যাপার, সেটা করে না। নর্মাল টেম্পারেচারে রিয়াকশন যদি করানো যায় সানলাইটের প্রেজেন্সে, দেখা যায় যে ওই বাইরের যে কার্বন আছে, মিথাইলের যে কার্বন আছে, ওখান থেকে হাইড্রোজেন চলে যায় এবং ওই জায়গাটায় সাবস্টিটিউশন হয়। কোন অবস্থায় রিয়াকশন করানো হচ্ছে সেই ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরের প্রশ্নে চলে এলাম। অ্যারেঞ্জ দ্য ইচ সেট অফ কম্পাউন্ডস ইন অর্ডার অফ ইনক্রিজিং বয়েলিং পয়েন্ট। বয়েলিং পয়েন্টের ইনক্রিজিং অর্ডার অনুযায়ী সাজাতে হবে। ব্রোমোমিথেন, ব্রোমোফর্ম, ক্লোরোমিথেন, ডাই ব্রোমোমিথেন একটা রয়েছে, আর একটা হচ্ছে 1-ক্লোরোপ্রোপেন, আইসোপ্রোপাইল ক্লোরাইড আর 1-ক্লোরোবিউটেন, এটা আছে। তো যেটা সবসময় মনে রাখতে হবে যে কম্পাউন্ডের মলিকিউলার ওয়েট যত বাড়ে, দুটো ব্যাপার এখানে কিন্তু খেয়াল করতে হয়। মলিকুলার ওয়েট যত বাড়ে ভ্যান ডার ওয়াল ফোর্স তত বাড়ে, ভ্যান ডার ওয়াল ফোর্স যত বাড়ে বয়েলিং পয়েন্টও তত বাড়ে। আর আরেকটা হচ্ছে ব্রাঞ্চ যত বাড়ে ভ্যান ডার ওয়াল ফোর্স তত কমে, বয়েলিং পয়েন্ট তত কমে। তো এখানে ব্রোমোমিথেন, ব্রোমোফর্ম, ক্লোরোমিথেন, ডাইব্রোমোমিথেন, তো ব্রোমোফর্ম হচ্ছে সব থেকে বেশি, তার মলিকুলার ওয়েট হয়ে গেল 1 নম্বরটায় ব্রোমোফর্ম, 3টে ব্রোমো আছে। তারপরে ডাইব্রোমো, তারপরে হচ্ছে ব্রোমোমিথেন, একটা ব্রোমো, তারপরে হচ্ছে ক্লোরোমিথেন। তো ইনক্রিজিং বয়েলিং পয়েন্ট অর্ডার, এদিক থেকে এদিকে বয়েলিং পয়েন্ট ইনক্রিজেস। আর 1-ক্লোরো আইসোপ্রোপাইল ক্লোরাইড, 1-ক্লোরোবিউটেন। আইসোপ্রোপাইল ক্লোরাইডে তো ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ থাকলে কম হয়, লিখে দিয়েছি। তার মানে আইসোপ্রোপাইলটা সব থেকে কম হচ্ছে, আইসোপ্রোপাইল ক্লোরাইড সব থেকে কম। তারপরে চলে এলো তোর 1-ক্লোরোপ্রোপেন, তারপর সব থেকে বড় বেশি মলিকুলার ওয়েট 1-ক্লোরোবিউটেন। এভাবে হলো ইনক্রিজিং বয়েলিং পয়েন্টের অর্ডার অনুযায়ী সাজানোর ব্যাপারটা বললাম। আচ্ছা, এবারে হচ্ছে যে আমরা একটা প্রশ্নের দিকে চলে এলাম। অ্যালকিল হ্যালাইড অফ দ্য ফলোইং পেয়ার্স উড ইউ এক্সপেক্ট মোর র্যাপিডলি ascend to mechanism
SN2 মেকানিজম কার ক্ষেত্রে বেশি র্যাপিডলি হবে, অ্যান্ড এক্সপ্লেন ইউর অ্যান্সার। দেখ, SN2 ফেভার হবে কখন না, লেস স্টেরিক্যাল হিন্ড্রেন্স। SN2 মানে কি, ব্যাক সাইড অ্যাটাক। এরকম একটা কম্পাউন্ড আছে, RX আছে, এখান থেকে একটা নিউক্লিওফাইল এসে অ্যাটাক করছে, এক্সট্রা বেরিয়ে চলে যাচ্ছে। তো এর আশেপাশে যদি গ্রুপ কম থাকে, মানে সব থেকে ভালো করবে হচ্ছে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। প্রথমে মিথাইল, তারপরে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এগুলো আমি আগেই বলেছি, এগুলো মনে রাখতে হবে। তাহলে 1 ডিগ্রি এটা হচ্ছে কি, প্রাইমারি, এটা 1 ডিগ্রি কার্বন, তার সাথে বিআর আছে। এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন, তার সাথে বিআর আছে। একে ভালো রিয়াকশন করবে, বুঝতেই পারছিস, র্যাপিডলি কে রিয়াকশন করবে, যেটা 1 ডিগ্রি ভালো করবে। তো 1 ডিগ্রি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ SN2 ভালো করবে বি এর চাইতে। আবার দেখ, এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা আবার 3 ডিগ্রি, 3 ডিগ্রি আরো খারাপ করবে। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ গ্রেটার দেন বি। এবারে কি না, এটাও কিন্তু 2 ডিগ্রি, এটা সরি, এটা 2, এটা 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, কিন্তু 1 ডিগ্রি এর গায়েতেই আর একটা ব্রাঞ্চ রয়েছে। এর গায়েতে যে গ্রুপটা আছে তাতে আলাদা আরেকটা ব্রাঞ্চ রয়েছে, কিন্তু এর গায়েতে যে গ্রুপটা আছে তাতে আলাদা ব্রাঞ্চ, আরেকটা ব্রাঞ্চ নেই, এই ব্রাঞ্চটা দূরে আছে। তাহলে এর গাটা অনেকটা ফাঁকা আছে। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, অবভিয়াসলি এ গ্রেটার দেন বি। দেখে নে, সিম্পল ব্যাপার। বুঝেছিস? SN2 মেকা, এগুলো বলতে হবে, লিখতে হবে, এক লাইন করে লিখে দিতে হবে। ও যখন অর্ডার সাজাবি তখন কিন্তু অবশ্যই সেটা লিখে দিতে হবে যে কেন তুই এই, আরো বেশি বেশি কম্পাউন্ড থাকতে পারে, আমি দুটো দুটো করে দিয়েছি, তো বেশি বেশি স্যার হ্যাঁ বল। স্যার স্যার বলছি নাম্বার 3টা কেন একটু আরেকবার বলবেন? 3টা এখানেও 1 ডিগ্রি আছে, এখানেও 1 ডিগ্রি আছে, কিন্তু এই যে ব্রাঞ্চটা যেটা, সেটা তার গায়েতেই যে কার্বনটা আছে সেখানে ব্রাঞ্চ রয়েছে, কিন্তু এখানে তো গায়েতে কার্বনটা ব্রাঞ্চ নেই, এটা তো দূরে আছে। 2 নম্বর কার্বন এতে ব্রাঞ্চ নেই, 3 নম্বর কার্বনে। তাহলে এই কার্বনের আশেপাশের জায়গাটা একটু ফাঁকা আছে, তুলনামূলকভাবে এই দিকের কার্বনটায় বেশি ফাঁকা রয়েছে। ডান দিকের বি বলে কম্পাউন্ডটায় গায়েতেই মিথাইল রয়েছে, ওর গায়েতেই মিথাইল রয়েছে, এরকম CH2Br রয়েছে, তারপরে যে কার্বনটা রয়েছে তাতেই মিথাইল গ্রুপ রয়েছে। এবারে এরকম ভাবে আসতে গিয়ে, এরকম ধরনের আসতে গিয়ে এটা একটা ধাক্কা লাগার চান্স আছে, এইখানে গিয়ে অ্যাটাক করবে তো। কিন্তু যেটা যেটা দূরে আছে, এ কম্পাউন্ডটা, এটা মিথাইলটা দূরে আছে, দূরে থাকলে কিন্তু এটা অনেকটা ফ্রি আছে, সেই জন্যই এটা বেশি হবে বি এর চাইতে। দুজনেই প্রাইমারি হতে পারে। আর নিওপেন্টাইল ক্লোরাইড, যেরকম নিওপেন্টাইল ক্লোরাইড, একটা হচ্ছে নিওপেন্টাইল ক্লোরাইড, ওটা কিন্তু প্রাইমারি, কিন্তু SN2 দিতেই চায় না। আমি তোকে দেখাচ্ছি, এইটা হচ্ছে, এটা একটা প্রশ্ন। এ দেখ, এটা প্রাইমারি 1 ডিগ্রি, কি 1 ডিগ্রি ভালো হওয়ার কথা, কিন্তু এ ডু নট আন্ডারগো SN2 রিয়াকশন। ওই কার্বনটায় 1 ডিগ্রি হলে কি হবে, তার পাশের কার্বনটায় একটা, দুটো, তিনটে মিথাইল গ্রুপ রয়েছে। নিওপেন্টাইল ক্লোরাইড এই কম্পাউন্ডটা বলে, এটা অনেকবার পরীক্ষায় দিয়েছে, যে এটাকে সবাই ভাবে যে 1 ডিগ্রি বলে, প্রাইমারি বলে এটা 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 SN2 দেবে, কিন্তু দেখা যায় যে এটা বেশিরভাগ সময় SN2 দিতেই পারে না, কারণ এটা তার পাশের যে কার্বনটা রয়েছে তার সেটাতে অনেকে স্টেরিক হিন্ড্রেন্স, মানে কি, ওর কাছাকাছি, ওর পেরিফেরিতে বড় বড় গ্রুপ আছে এরকম ধরনের থাকলেও কিন্তু ব্যাক সাইড অ্যাটাক করতে পারবে না, তখন কিন্তু SN1 এর দিকে চলে যাওয়ার চান্স বেশি থাকে, SN1 রিয়াকশন করার টেন্ডেন্সি বেশি থাকে, এটাই বললাম। ভীষণ কমন কোশ্চেন,
বহুবার পরীক্ষা টরীক্ষা এসছে, আমি এখানে অ্যান্সারও লেখা আছে, অসুবিধা কিছু নেই। এবারে দেখ যে এখানে এরকম ভাবেও দিতে পারে, কার্বন হাইড্রোজেন দেখিয়ে টেকিয়ে নাও দিলেও এরকম ধরনের। SN1 রিয়াকশন কার ক্ষেত্রে পেপার, এখানে SN1 রিয়াকশন। তো SN1 যখন তুই দেখবি তখন কি দেখবি না, কার্বো ক্যাটায়ন স্টেবিলিটি। তো 3 ডিগ্রি ক্যাটায়ন বেশি স্টেবল দেন 2 ডিগ্রি দেন 1 ডিগ্রি। 3 ডিগ্রি বেশি স্টেবল, তাহলে এইটা হচ্ছে কি টারশিয়ারি। এর থেকে যে কার্বোক্যাটায়নটা হবে সেটা হচ্ছে এই রকম হবে, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কিন্তু এর থেকে যে কার্বোক্যাটায়নটা হবে সেটা এইখানটা প্লাস হবে, এটা হচ্ছে 2 ডিগ্রি। তো কোনটা বেশি স্টেবল? 3 ডিগ্রি বেশি স্টেবল 2 ডিগ্রি চাইতে। তো ন্যাচারালি 3 ডিগ্রি আগে রিয়াকশন। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে SN1 ভালো দেবে বি এর চাইতে। SN1 রিয়াকশন ভালো করবে বি এর চাইতে। এটা দেখ এর থেকে যে কার্বোক্যাটায়নটা হবে এরকম 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 আছে, এখানটা প্লাস, এটা হচ্ছে 2 ডিগ্রি। কিন্তু এটার থেকে যে কার্বোক্যাটায়নটা পাবে তুই এরকম 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 এরকম, এখান থেকে Cl চলে গেলে এই জায়গাটা প্লাস হবে, এখান থেকে Cl চলে গেলে এই জায়গা, সরি এই জায়গাটা ভুল হলো, এটা বাদ দে, এরকম 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 Clটা চলে গেল, এই ধারে প্লাস, ধারে প্লাস হচ্ছে 1 ডিগ্রি। কোনটা বেশি স্টেবল? এটা এ বি যদি বলিস তাহলে 2 ডিগ্রি বেশি স্টেবল দেন 1 ডিগ্রি। তো এটা ভালো করবে SN1 দেন বি। দুটো ব্যাপার খেয়াল রাখবি যে SN1 এর ক্ষেত্রে কত স্টেরিক হিন্ড্রেন্স আছে, পাশাপাশি কত বড় বড় গ্রুপ আছে, তারা সেটাতে ভালো করবে না। আর এটাতে বড় বড় গ্রুপের বিষয়টা না, এটাতে হচ্ছে তোর স্টেবিলিটি, কার্বোক্যাটায়ন স্টেবিলিটি, কারণ এটা তো 2 স্টেপ প্রসেস, দুটো স্টেপে কিন্তু এই রিয়াকশনটা হয়। তো সেই জন্য SN1 রিয়াকশন কার ক্ষেত্রে বেশি হবে। SN1 SN2 রিয়াকশন কিন্তু সবসময় প্রত্যেক বছরই দেয় প্রায়, যে কে SN1 ভালো করবে বলো, কে SN2 ভালো করবে বলো, ইত্যাদি ইত্যাদি সবসময় দেয়। আচ্ছা, এটা তাহলে করে ফেল একবার ঝটপট, আমাকে বল যে এটা কি হবে, এই ABCDE আর কি, আর R1 না আরও একটা রয়েছে, আর আছে, এটা একটু ঝটপট আমাকে বল। আচ্ছা, এটা সোজা ছিল, এটা Mg, এখানে Br, ড্রাই ইথারে A,
এ অবশ্যই এমজিবিআর। এবার জল দিলে কি হবে, এতে যদি কেউ জল দেয়, জল মানে এইচ প্লাস ওইচ মাইনাস, এইচটা এই কার্বনে জুড়বে, ওইচটা ম্যাগনেসিয়ামে জুড়বে, তাহলে বি বলে যে প্রোডাক্টটা হবে সেটা এইটা হবে ম্যাগনেসিয়াম MgOH আর এটা তো আর লিখতে হবে না, এটা তো অর্গানিক প্রোডাক্ট নয় এটা। আচ্ছা, এখানে দেখ যে D2O দেওয়ার পরে CH3 CH3 এটা এসছে, ডি এসছে এখানে। তো ডি যেখানে আছে ওই জায়গাটায় সি এর জায়গায়, তাহলে নিশ্চয়ই ওই জায়গাটায় কি ছিল, ওই জায়গাটায় কিন্তু ওই জায়গাটায় OMG, এটা এই জায়গাটায় এরকম ছিল OMgPr, এরকম ছিল, তবেই না তাকে যখন D2O দেয়া হয়েছে তখন কি হয়েছে না, এই জায়গাটা OMgBr ছিল না, এই জায়গাটা MgBr ছিল। D2O দেওয়ার পরে কি হয়েছে না, ডি প্লাস OD মাইনাস, ডি প্লাস এখানে গিয়ে জুড়ে গেছে, আর MgBr এর সাথে OD জুড়েছে, তাই তো এই প্রোডাক্টটা এসছে। তাহলে আর কি ছিল, আর গ্রুপটা যেটা ছিল সেটা হচ্ছে আইসোপ্রোপাইল, আর গ্রুপটা ছিল আইসোপ্রোপাইল গ্রুপ। আইসোপ্রোপাইল থাকলে তার সাথে ব্রোমিন আর এর সাথে ব্রোমিন MgBr দিয়ে, MgBr হলো দিয়ে অটোমেটিক্যালি এটা হয়ে গেল। আচ্ছা, এবারে হচ্ছে লাস্টেরটা যেটা, যদি তুই মাঝখান থেকে এখান থেকে কেটে দিস এবং দুদিকে যদি তুই হ্যালোজেন বস, এটা হচ্ছে সোডিয়াম ইথার বলছে, মানে ওয়ার্জ রিয়াকশন, তাহলে এই সাইডের পার্টটা একটা এরকম, মানে এক্স না দিয়ে, এই হ্যালোজেন না দিয়ে তুই এক্স দিয়ে দে, এক্স, এই জিনিসটাই দুটো জুড়েছে, এদিকে একটা জুড়েছে আর এটা একটা জুড়েছে, তাহলে এক একটা পার্ট এখান থেকে এসছে, তাহলে R1 এটা হয়ে যাবে কি CH3 টারশিয়ারি বিউটাইল, তার সাথে আর এর সাথে এক্স ছিল, তাহলে তোর এক্স ছিল, তার সাথে যখন এমজি দিয়েছিস MgX হলো, এটা কোনটা, ডিটা, তারপরে H2O দিলে কি হবে, MgX পুরো বেরিয়ে চলে যাবে, এই জায়গাটা H চলে আসবে, ইটা ই প্রোডাক্টটা যেটা সেটা CH3 এখানটা একটা H বসিয়ে দে, প্লাস MgOH X, এরকম হয়ে যাবে, লিখে দিলাম। এগুলো একটু চিন্তা ভাবনা করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, আরো বেশ কিছু আমি প্র্যাকটিস করাবো। তোরা একটা কাজ করিস, একটু ভালো করে পড়, চ্যাপ্টারটা ভালো করে পড়। তোরা যদি না পার্টিসিপেট করিস, এই রিপ্লাই একজন দুজন যদি রিপ্লাই দেয় তাহলে তো ভালো লাগে না, কারণ চ্যাপ্টারটা আমি পড়িয়েছি আগে, রিভিশনও আজকে করিয়ে দিলাম, চ্যাপ্টারটা পড়তে হবে ভালো করে, তাহলে কি হবে না, তাহলে দেখবি যে রেসপন্স করতে পারবি পরের দিনকার কিছু রিয়াকশন, সমস্ত আমি কোশ্চেন পাঠাবো, করাবো আমি, আরো অনেক কোশ্চেনই আমি করাবো, একটা চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেনই করাবো, কনভার্সন করানোর আছে, প্রবলেম বেস কোশ্চেনও আছে, আরো অনেক ধরনের কোশ্চেন আছে, তো সেগুলো করাবো। কিন্তু প্লিজ তোরা একটু পড়, একটু পড়লে কি হবে, ভালো হবে।
হুম, তো পরের দিনকার আবার আমরা এরপর থেকে এই চ্যাপ্টারটাই নিয়ে আমরা আজকে করি, আগে করি, প্র্যাকটিস করি, পরীক্ষা নিই, তারপরে পরের অন্য চ্যাপ্টারে যাওয়া যাবে। আগে একটা চ্যাপ্টারই ভালো করে তৈরি হোক, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত থাকলো, পরের দিনকার আবার আমরা স্যার কি স্যার ভিএফ এর ফুল ফর্ম কি স্যার? এটা কি কেমিস্ট্রি সম্পর্কিত জিনিস? হ্যাঁ স্যার, আপনাকে সেদিনকে যে ফটোটা পাঠিয়েছিলাম ওখানে স্যার ভিএফ লেখা ছিল না স্যার? এফ হ্যাঁ স্যার। ভিএফ আবার কোথা থেকে এলো? ভিএফ এরকম তো শুনিনি আমি, ওখানে কি লেখা ছিল আমি ভালো করে অত দেখিনি। স্যার কিছু কি আছে স্যার ওই যে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের ওখানে? ইভেন্ট কন্ডাক্টের ওখানে ভিএফ তো বলে কিছু নেই। ল্যামডা, ল্যামডা ফ্যামডা আছে, ল্যামডা আছে ওখানে, এরকম ল্যামডা হয়, কাপ্পা হয়। ভিএফ বলে কিছু আমি শুনিনি, আমি জানি না রে ভাই, আমার জানকারির বাইরে, আমি শুনিনি কোনোদিন ওই চ্যাপ্টারে শুনিনি ভিএফ। আমি তো ডিবাইহুকের লিমিটিং ল পর্যন্ত পড়েছি এমএসসি তে, আর অনেক কিছু পড়েছি, ভিএফ বলে কিছু পাইনি। হয়তো এমএসসি এমফিল এর পরে হয়তো কিছু থাকতে পারে, সেটা আমি জানি না। না না স্যার, বলছি স্যার হয়তো কোনো কিছু শর্ট কি করে লিখে দিয়েছে ওখানে, স্যার আপনি একটু দেখে বলে দেবেন স্যার। শর্টে কেউ লিখে দিলেই লেখা যায় না, শর্টে লেখারও নিয়ম থাকে। শর্টে শর্টে কেউ নিজের খুশি মতো লিখতে পারে না। শর্টে ওরকম ওরকম ভাবে কেমিস্ট্রি অ্যাব্রিভিয়েশন হয় না, কেমিস্ট্রির অ্যাব্রিভিয়েশনটা নিয়ম মেনে হয়, শর্টে কেউ লিখতে পারে না। ওখানে ওই চ্যাপ্টারে ওরকম ধরনের কিছু নেই, প্রিন্টিং মিস্টেক হতে পারে। যাক গে, আজকে পর্যন্ত থাকলো, পরের দিনকার আবার হচ্ছে। ওকে স্যার, গুড নাইট স্যার।